হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? তো তোমাদের সবাইকে আমাদের এসএসসি পাওয়ার প্লের ফ্রি ক্লাসে স্বাগতম। তো ভাইয়ারা, তোমাদের এসএসসি যাত্রায় সৈকত ভাইয়ের সাথে এটা তোমাদের প্রথম ক্লাস। তো আশা করি তোমাদের এই পুরো পাওয়ার প্লে জার্নিতে তোমরা আমার কাছ থেকে বেশ ভালো সাপোর্ট পাবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে একদম যেন কেমিস্ট্রিতে পড় বানায় দিতে পারি। ওকে, সো তোমাদের টার্গেট এই এসএসসি পাওয়ার প্লেতে আমাদের যে সকল স্টুডেন্টরা এনরোল করবে তোমাদেরকে আমরা এমনভাবে প্রিপেয়ার করব যেন তোমরা এসএসসিতে শুধুমাত্র এ প্লাস না, একটা ভালো মার্কসও তোমরা নিশ্চিত করতে পারো। অর্থাৎ তোমাদের প্রিপারেশন হবে 100-তে 100, তোমরা যেন 100-তে 100 অ্যান্সার করে আসতে পারো পরীক্ষার হল থেকে। তো সেভাবেই আমরা তোমাদের ইনশাল্লাহ প্রিপেয়ার করে তুলব। তো এই যে ক্লাসগুলো, এগুলো হচ্ছে আমাদের যাচাইমূলক ক্লাস এবং ফ্রি ক্লাস, যেটা আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখেই তোমরা আসলে ডিসিশন নিতে পারবা যে আমার আসলেই এই প্রোগ্রামে এনরোল করাটা উচিত হবে কি না। ওকে, সো আমরা চাই যে তুমি আসলেই এমন জায়গায় পড়ো যেখানে তুমি সেই টিচারদের পড়াটা ক্যাচ করতে পারো। তুমি আমাদের এই ক্লাসগুলো করে দেখো যে আমাদের পড়াটা আসলে তোমাদের মাথায় ঢুকে কিনা। যদি আমাদের পড়া তোমাদের ভালো লাগে, যদি মনে হয় আমাদের পড়া তোমরা বুঝতে পারতেছো, তোমরা কমফোর্টেবল ফিল করতেছো আমাদের সাথে, তাহলে তুমি অবশ্যই আমাদের এই এসএসসি পাওয়ার প্লে এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, তো আজকে ভাইয়া তোমাদেরকে যেই টপিকের উপরে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। ওকে, তো এই রাসায়নিক বন্ধন নিয়ে আজকে তোমাদেরকে ভাইয়া কিছু ছোটোখাটো জিনিস পড়াবো, কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, কিছু মজার মজার জিনিস তোমাদেরকে ভাইয়া ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আর এই ক্লাসটা শুরু করার আগেই তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এসএসসির স্টুডেন্ট আছো, ইউজুয়ালি তোমরা সবাই আমাকে এইচএসসিতে দেখি ইউজ টু, তো পেজে অনেকেই হয়তো ভাবতেছো এটা মনে হয় এইচএসসির ক্লাস। তো যারা এইচএসসির শিক্ষার্থী আছো তোমাদের আসলে এই লাইভে দরকার নেই। যারা শুধুমাত্র এসএসসির স্টুডেন্ট আছো, আজকের লাইভটা শুধুমাত্র তোমাদের জন্যই ডেডিকেটেড। এবং সো তোমরা যারা এসএসসির শিক্ষার্থীরা আছো, তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিতে পারো। সো তোমাদের সকল বন্ধুদেরকে নিয়ে আমরা একসাথে একটা চমৎকার ক্লাস করবো আজকে ইনশাল্লাহ। Okay, just a minute. ওকে, সো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে আমাদের আরেকটা পেজে লাইভ হইতেছে, তো ওটাতে তোমরা কীভাবে জয়েন করবে। টার্গেট ডিএমসি, যারা যারা এসএসসি শিক্ষার্থী আছো তোমরা দেখবে আমাদের পেজে আরেকটা লাইভ চলতেছে টার্গেট ডিএমসি, তো তোমরা সেটাতে চলে যাবা এইচএসসি শিক্ষার্থীরা। আর যারা শুধুমাত্র এসএসসি ডেডিকেটেড সোলস আছো তোমরা হচ্ছে এই লাইভটাতে জয়েন করবা। ওকে, আচ্ছা, তো চলো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। এখন আজকের লেকচারে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন এই যে রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন আমাদের কয় ধরনের, হ্যাঁ, এগুলা নিয়ে আমরা পড়াশোনা করব। বাট এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করার আগে তোমাদেরকে ছোট্ট কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা দিব। ওকে, তোমাদেরকে ছোটোখাটো কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা দিব। তো প্রথমেই যেই জিনিসটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া থাকা লাগবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে যোজনী, এবং আরেকটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন। দেখো আমরা বন্ধন নিয়েই পড়বো। আমাদের আজকের টপিক হচ্ছে রাসায়নিক বন্ধন, অর্থাৎ আমরা আজকে রাসায়নিক বন্ধন নিয়েই পড়বো। বাট এই রাসায়নিক বন্ধন পড়তে গেলে তোমাদের ছোট কিছু ইনফরমেশন জানা লাগে। আই হোপ এগুলো তোমরা সবাই পারো, আমি শিওর তোমরা প্রত্যেকেই এগুলো পারো। তো সেই জিনিসগুলো কি, ইলেকট্রন বিন্যাস, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন। তো একটা টপিক শুরু করার আগে হালকা একটু ওয়ার্ম আপ করা লাগে না? তো আমরা একটু ওয়ার্ম আপ করবো, ঠিক আছে? আমরা ছোটোখাটো কিছু জিনিসের ইলেকট্রন বিন্যাস থেকে, সেখান থেকে যোজনী কীভাবে বের করে এবং যোজ্যতা ইলেকট্রন কীভাবে বের করে সেই জিনিসগুলো শিখবো। ওকে, এখন প্রথম কথা হচ্ছে ভাই আমার যোজনী কি আর যোজ্যতা ইলেকট্রন কি, এই দুইটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা হচ্ছে, যোজনী মানে কি জানো? যোজনী মানে হচ্ছে
আমি যদি সহজ ভাষায় ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে যোজনীটা তোমাদেরকে আজকে বোঝাতে চাই, তাহলে আমরা যোজনী মান বলতে বুঝবো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে বা সিঙ্গেল ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে যোজনী। ঠিক আছে, তার মানে কি বলতো, ইলেকট্রন বিন্যাস করে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ওকে, ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে মোট যতগুলো সিঙ্গেল ইলেকট্রন থাকে। ওকে, কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যতগুলা সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটা কি বলবো হচ্ছে আমরা যোজনী। আচ্ছা ভাইয়া, এখন আমাকে বলো, যোজনী যদি বুঝি তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন কোনটা বলতে পারবা কেউ? বলো, যোজ্যতা ইলেকট্রন মানে কি? কেউ কে বলতে পারবা? এনিওয়ান, একটু তোমাদের কমেন্টটা ভাইয়া দেখতে চাই যে যোজ্যতা ইলেকট্রন বলতে আসলে কি বোঝায়। বলো, যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায়? আচ্ছা, তো দেখো যে যোজ্যতা ইলেকট্রন কি। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে মোট যতগুলো ইলেকট্রন থাকে, যতগুলো ইলেকট্রন থাকে। ওকে, তাহলে দেখো তো কি বললাম আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা। একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে যতগুলো সিঙ্গেল ইলেকট্রন থাকবে সেটাকে বলবো আমরা হচ্ছে যোজনী। আর যোজ্যতা ইলেকট্রন কি? ইলেকট্রন বিন্যাস করার পর শেষ কক্ষপথে মোট যতগুলো ইলেকট্রন থাকবে, অর্থাৎ টোটাল ইলেকট্রনটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, আর শেষ কক্ষপথে যতগুলো সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের যোজনী। তো ইলেকট্রন বিন্যাস কি বা ইলেকট্রন বিন্যাস কিভাবে করে এটা কিন্তু তোমরা গতদিন দেখে ফেলছো, তোমাদের গত ক্লাসে এর ভাইয়া পড়াইছে। এবং আমি শিওর তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, এসএসসি শিক্ষার্থী, তোমরা মোটামুটি সবাই এটা জানো যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। তো আমি একদম সিম্পল কয়েকটা ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে এখন দেখাই আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী এই জিনিস দুইটার সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিব। আমি শিওর তোমরা সবাই এগুলো সম্পর্কে জানো এবং এগুলো তোমরা সবাই পারো। ঠিক আছে, ধরো আমি তোমাকে ফার্স্টে বললাম আমাদের আমি সোডিয়ামের কথাই তোমাকে ধরলাম। তো আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সবাই জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে এই সোডিয়ামে ইলেকট্রনও আছে আমাদের 11টা। তাহলে আমি যদি এখন সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি, কিভাবে করব দেখো তো। 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর 3s1, তাই না? 3s1, তাই তো? এটা আমরা মোটামুটি সবাই জানি ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, এটা আমরা গত ক্লাসেও শিখছি। এখন তুমি একটা জিনিস দেখো, এখানে শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ হচ্ছে সবার বাইরের কক্ষপথ। হ্যাঁ, তো এখানে সবার বাইরের কক্ষপথ কোনটা? 3 নম্বর কক্ষপথ। দেখো এই যে 3s3t, এই 3 মানে হচ্ছে মানে সবার সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে 1 2 2, এটা হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের সবার শেষ কক্ষপথ। এখন এই শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দেখো তো। শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? মাত্র একটাই ইলেকট্রন আছে। 3 নম্বর কক্ষপথে একটাই ইলেকট্রন আছে, রাইট? তাহলে 3 নম্বর কক্ষপথে আমাদের ইলেকট্রন কয়টা আছে? 3 নম্বর কক্ষপথে আমাদের ইলেকট্রন আছে হচ্ছে এইখানে একটা, তাই না? একটা। তাহলে একটা ইলেকট্রন আছে। ক্লিয়ার? মোটামুটি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এখন তুমি একটু এখান থেকে খেয়াল করো। আমি যখন তোমাকে বলবো যে আমি সাপোজ তোমাকে বললাম হচ্ছে, এবার আমি আমাদের সাপোজ অক্সিজেনের কথাই ধরো। হ্যাঁ, এবার আসলে আমরা দেখবো আমাদের অক্সিজেন নিয়ে। এখন দেখো এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এখন আমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো এখান থেকে খেয়াল করো, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে দেখো তো। 1s2, তারপরে কত? 2s2, তাই না? তারপরে কত বলো তো? 2p4, 1s2, 2s2, 2p4। এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস।
আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় এখানে শেষ কক্ষপথ কোনটা, দেখো তো ভাইয়া শেষ কক্ষপথ কোনটা, 2 নাম্বার কক্ষপথ। তো 2 নাম্বার কক্ষপথ কোথা থেকে শুরু, এই যে দেখো এটাও 2 নাম্বার কক্ষপথ, এটাও কিন্তু আমার 2 নাম্বার কক্ষপথ, 2s2 2p4। এইখানে শুধুমাত্র 3 নাম্বার কক্ষপথে একটাই অরবিটাল আছে, 3s1। বাট দেখো এখানে 2 নাম্বার কক্ষপথ হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কক্ষপথ, অর্থাৎ শেষ কক্ষপথ। এখন এই শেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে 2 আর 4, মোট কয়টা আছে, 6টা আছে। শেষ কক্ষপথে মোট ইলেকট্রন কত, 6টা। এই শেষ কক্ষপথে মোট ইলেকট্রনকে আমরা বলি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কি বলতো, যোজ্যতা ইলেকট্রন। তাহলে বলতো এইখানে আমাদের যোজ্যতা ইলেকট্রন কত, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। তাহলে যদি বলা হয় অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত, বা লাস্ট কক্ষপথের শেষ কক্ষপথের মানে আমাদের ইলেকট্রন সংখ্যা কত, সেটা হচ্ছে 6। এখন যদি তোমাকে বলি ভাইয়া যোজনী কত, কি কত বলো তো, যোজনী কত। এখন এইখান থেকে আমাকে বের করতে হবে যোজনী কত। তো যোজনী জিনিসটার ডেফিনেশন কি বলছি, যে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে মোট যতগুলা সিঙ্গেল ইলেকট্রন থাকে। এখন সিঙ্গেল ইলেকট্রন কেমনে বের করব, খুব সোজা। দেখো আমার যে এস অরবিটাল আছে, আমার যে এসটা আছে এস, এই এস এর জন্য আমরা সাধারণত এটাকে আমরা যখন তুমি ইন্টারমিডিয়েটে উঠবা তখন তুমি আরো ডিটেইল জানতে পারবা, অরবিটাল সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবা। আপাতত মনে রাখো এস অরবিটালকে আমরা এইভাবে একটা বক্স দ্বারা প্রকাশ করি। একটা বক্স মানে একটা অরবিটাল, মানে এস অরবিটালে একটাই এস উপশক্তি স্তরে একটাই অরবিটাল আছে। হ্যাঁ, পি উপশক্তি স্তরকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, 3টা ঘর এরকম ভাবে দিয়ে তার মধ্যে 1 2 3 3টা ঘর দিই, মানে পি এর মধ্যে আমাদের 3টা অরবিটাল আছে, পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে। ঠিক আছে, আমরা যখন বলবো তোমার ডি এর ক্ষেত্রে আমরা এইরকম ভাবে ভাগ করে লিখি 1 2 3 4 5, এরকম 5টা ঘর থাকে। এই ঘরগুলোকে, প্রতিটা ঘরকে বলা হয় একটা করে অরবিটাল, প্রতিটা ঘরকে একটা করে কি বলে, অরবিটাল বলে। তার মানে আমরা দেখলাম পি এর মধ্যে 3টা ঘর আছে, ডি এর মধ্যে 5টা ঘর আছে, এস এর মধ্যে একটা ঘর আছে। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের যে আরেকটা অরবিটাল আছে এফ উপশক্তি স্তর, এই এফ এর মধ্যে আমাদের এরকম তাহলে কয়টা ঘর থাকবে বলতো দেখি, বলতো বলতে পারবো কিনা, 1 2 3 4 5 6 7। তার মানে এফ এর মধ্যে কয়টা আছে, 7টা আছে। ঠিক আছে, তাহলে আমাদের এফ উপশক্তি স্তরে অরবিটাল আছে 7টা, ডি উপশক্তি স্তরে আমাদের অরবিটাল আছে 5টা, পিতে আছে আমাদের অরবিটাল 3টা, আর এসে আছে আমাদের অরবিটাল 1টা। ঠিক আছে, তার মানে এরকম যদি কোথাও আমি পি অরবিটাল দেখি তাহলে তাকে আমি ভেঙে লিখতে পারবো, তাকে আমি ভেঙে 3 ঘরে লিখতে পারবো। ঠিক আছে, এবং মনে রাখবা এরকম প্রতিটা ঘরে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকবে, প্রতিটা ঘরে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকবে, 2টা করে ইলেকট্রন থাকবে। ওকে, তো এইগুলোকে প্রত্যেকটা বলা হয় এক একটা অরবিটাল, আর প্রতিটা অরবিটালে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকে, 2টা করে ইলেকট্রন থাকে। আমি জানি তোমরা এসব জানো, বাট তারপরেও তোমাদেরকে একটু মনে করাই দিতেছি, 2টা করে ইলেকট্রন থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এখন খেয়াল করো। তা আমি শেষ কক্ষপথে দেখতে পাচ্ছি, আমার শেষ কক্ষপথে এস আছে, আবার শেষ কক্ষপথে পি আছে। তাহলে এস এর জন্য আমি কয়টা ঘর লিখবো ভাই, এস এর জন্য আমি ঘর বানাবো একটা। আমি শেষ কক্ষপথে দেখতে পাচ্ছি আমাদের পি আছে, পি এর জন্য আমি কয়টা ঘর লিখবো, দেখো পি এর জন্য আমি ঘর বানাবো হচ্ছে 1 2 3টা। এখন প্রতিটা অরবিটালে আমি জানি কয়টা করে ইলেকট্রন দিব, প্রতিটা অরবিটালে আমি 2টা করে ইলেকট্রন দিব, তাই না, কয়টা করে, 2টা করে। এখন দেখো তো এস এ কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন। তাহলে এই যে এই একটা ইলেকট্রন, এই দেখো, এই যে দেখো এই একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রনকে এই যে উপরের দিকে তীর চিহ্ন দিছি, এবং আরেকটা ইলেকট্রনকে আমি নিচের দিকে তীর চিহ্ন দিব। ঠিক আছে, তাহলে এস এর মধ্যে কয়টা আছে, 2টা আছে। ওকে, আচ্ছা, তাহলে 1 2, 2টা বিপরীতমুখী। হ্যাঁ, এখন দেখো পি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 4টা, পি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 4টা। এখন দেখো এইটাও কি পি, এটাও পি এর ঘর, এটাও পি এর ঘর, এটাও পি এর ঘর। তো তুমি যদি এভাবে দাও 1 2 3 4, এটা হবে না, এটা তো একই ঘরের অংশ, তাই না? তাহলে এদেরকে তুমি চাইলেও ওইভাবে দিতে পারবা না। কেন? তাহলে এ অবহেলিত হবে, ডিপ্রাইভড হবে। তাহলে তোমাকে কিভাবে দিতে হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে যাইতে হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ, এই যে পি এর মধ্যে কয়টা আছে, 4টা আছে, তাহলে 4টার মধ্যে যে ফার্স্টে এখানে একটা দিলাম, তারপরে এ কে একটা দিতে হবে 2টা, তারপরে এ কে একটা দিতে হবে 3টা।
একমুখী স্পিনে একই দিকে, মানে এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, তিনটা দিলাম। দেওয়ার পর কি এখনো বাকি আছে কিনা? আছে। থাকলে এইবার এই যেটার মধ্যে আবার একটা দিয়ে দিবা, চারটা। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি। এই নীতিটাকে বলা হয় হুন্ডের নীতি। এদেরকে বলা হয় সমশক্তির অরবিটালে ইলেকট্রন সর্বদা বিপরীত স্পিনে প্রবেশ করবে। এটাকে কি, কার নীতি বলে? হুন্ডের নীতি বলে। হুন্ডের নীতি। ওকে, তো দেখো এই হুন্ডের নীতি অনুসারে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করি। তাহলে দেখো এটা কি আমার এখন শেষ কক্ষপথ। এখন তুমি দেখো আমার এই শেষ কক্ষপথে তুমি জাস্ট একটু চিন্তা করে বলো, এই শেষ কক্ষপথে কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? দেখো এও ডাবল, এটাও ডাবল, বাট এই দুইটা কি, এটা কি একটা সিঙ্গেল, এটা কি একটা সিঙ্গেল। তাহলে শেষ কক্ষপথে আমার কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? ব্যাস সিঙ্গেল ইলেকট্রন আছে দুইটা। শেষ কক্ষপথে দেখো দুইটা আছে, তাই যোজনী হবে আমার এখানে 2। তাহলে দেখো আমার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6টা, আর যোজনী হচ্ছে আমার এখানে 2টা। আশা করি যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয়েছে। যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সম্পর্কে একটা আইডিয়া হয়েছে, মোটামুটি বুঝতে পারছো যোজ্যতা ইলেকট্রন কি এবং আমাদের যোজনী জিনিসটা কি। ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। ওকে ফাইন, চলো তাহলে এবার এইখান থেকে এবার দেখো, এখন খেয়াল করো, আমরা আমাদের পরের স্লাইডে আরো কিছু এক্সাম্পলস দেখি। হ্যাঁ, ওকে, প্রথমেই আসো একটু খেয়াল করো যে আমি তোমাকে বললাম আমাদের কার্বনের কথা। সাপোজ আমরা কার্বন নিলাম, এখানে কার্বন। এখন দেখো এই যে কার্বনের ইলেকট্রন কয়টা আছে? আমরা মোটামুটি সবাই জানি কয়টা, 6টা। তাহলে কার্বনে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কত হবে? 1s2, তারপর 2s2, তারপর 2p2, তাই না? 2p2। ওকে ফাইন, এবার লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। বলো, এখান থেকে সবাই পারবো। এখন যদি বলি আমার এই জায়গাতে এখানে আমাদের যোজ্যতা ইলেকট্রন কয়টা বলো তো? এখান থেকে যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন কয়টা? যোজ্যতা ইলেকট্রন হবে আমাদের এখানে 4টা। কেন? শেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, সেই 2 নম্বর কক্ষপথে আমার টোটাল ইলেকট্রন আছে 2 আর 2 4টা। এখন যদি তোমাকে বলা হয় এখান থেকে আমার যোজনী কত, এই জায়গা থেকে যোজনী কত, হ্যাঁ, তো আমি যোজনী বের করতে হলে কি করতে হবে? আমার এদেরকে বক্স এঁকে দেখতে হবে। তো এখন আমি ইনিশিয়ালি তোমাদের বক্স এঁকে দেখাচ্ছি, একটু পরে তোমাদের বক্স আঁকা লাগবে না। এই একটা বক্স, ঠিক আছে? একটু খেয়াল করো, আমার এখন কি বক্স এঁকে দেখতে হবে। তাহলে এই যে এস এর জন্য আমাদের একটা বক্স, পি এর জন্য আমাদের যাবে হচ্ছে 3টা বাক্স, 3টা ঘর। ওকে, এখন দেখো এইখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে এই 1, এই 2, ঠিক আছে? আচ্ছা দেখো তো এইখানে ইলেকট্রন কয়টা আছে? এখানেও ইলেকট্রন আছে 2টা। কয়টা আছে দেখো তো? 2টা আছে, তাই না? তাহলে 2টা যদি থাকে, এই একটা, 2টা। কারণ এই দেখো এইভাবে কি দিতে পারবো? এই 1 2, এটা করা যাবে না। কে বলছে? হুন্ড বলছে। মুরব্বি, ঠিক আছে? কে বলছে? হুন্ড বলছে। এভাবে দেওয়া যাবে না, প্রতি ঘরে এরকম ভাবে আগে একটা একটা করে দিয়ে যেতে হবে। তাহলে 2টা। এখন তুমি দেখো এখানে আমাদের টোটাল সিঙ্গেল কয়টা আছে? সিঙ্গেল বা অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? অযুগ্ম ইলেকট্রন আছে 2টা। তার মানে আমার এখানে যোজনী হবে 2। এখানে যোজনী কত? 2। ক্লিয়ার? এতটুকু বুঝতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। সো লেটস ডু অ্যানাদার ওয়ান। হ্যাঁ, চলো এবার এখন খেয়াল করো, আমি যদি এই কার্বনটাকে, আমার যে কার্বনটা আছে, এই সেম কার্বনটাকে আমি যদি উত্তেজিত করি, কি করব বলো তো? উত্তেজিত করলাম। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে ইলেকট্রনও 6টাই আছে। হ্যাঁ, তো উত্তেজিত আসলে কখন করা যায় এটা তোমাকে আগে বুঝতে হবে। উত্তেজিত কখন করা যায়? তো উত্তেজিত কখন করা যায় জানো? মনে রাখবা, যদি শেষ কক্ষপথে, কি বলছি বলো তো? শেষ কক্ষপথে ফাঁকা ঘর থাকে। যদি শেষ কক্ষপথে ফাঁকা ঘর থাকে তাহলে উত্তেজিত করা যায়। কি বলছি আরেকবার বলো তো? যদি শেষ কক্ষপথে ফাঁকা ঘর থাকে, মানে ফাঁকা অরবিটাল থাকে, তাহলে উত্তেজিত করা যায়। এখন তুমি দেখো এই কার্বনের শেষ কক্ষপথ কোনটা? এইটা না? এখন বলো তো শেষ কক্ষপথে কোনো ফাঁকা ঘর আছে কিনা? এই কার্বনটার শেষ কক্ষপথে কোনো ফাঁকা ঘর আছে কিনা বলো তো? কোনো ফাঁকা ঘর আছে কিনা? ইয়েস, আমি দেখতে পাচ্ছি আমার এখানে এই যে দেখো এই ঘরটা কিন্তু এমটি, ফাঁকা। এই ঘরটা কিন্তু ফাঁকা, তাই না? ফাঁকা ঘর আছে কিনা? আছে। ফাঁকা ঘর আছে কিনা? আছে।
যদি যদি তুমি কখনো এরকম দেখো যেরকম ফাঁকা ঘর আছে, হ্যাঁ, যদি দেখো কারো শেষ কক্ষপথে ফাঁকা ঘর আছে, তাহলে তাকে তুমি উত্তেজিত করতে পারবা। তো তুমি যদি এই কার্বনকে এবার উত্তেজিত করো, তাহলে কি হবে জানো? কার্বনের শেষ কক্ষপথের জোড়াগুলা ভাঙতে শুরু করবে। কি করবা, কি বলছি, কোন কক্ষপথের জোড়াগুলা? শেষ কক্ষপথের জোড়াগুলা। সবসময় শেষ কক্ষপথ, শেষ কক্ষপথে ফাঁকা ঘর থাকলে উত্তপ্ত করলে, মানে একে উত্তেজিত করা মানে উত্তপ্ত করলে এর শেষ কক্ষপথের জোড়াগুলা ভাঙতে শুরু করে। জোড়াগুলা কি হবে? ভাঙতে শুরু করবে। তো এই যে এখানে যে কার্বন আছে, এই কার্বনের শেষ কক্ষপথে দেখো এখানে একটা জোড়া আছে, এখানে কি আছে? একটা জোড়া আছে। তাহলে এই জোড়াটা কি করবে? ভাঙবে। জোড়াটা কি করবে? ভাঙবে। তো এটা ভাঙে এখান থেকে ইলেকট্রন জাম্প করে ওই ফাঁকা ঘরে চলে যাবে। তাহলে উত্তেজিত করলে কি হবে? দেখো তো, উত্তেজিত করলে হবে 1s2 আর কি হবে ঘটনাটা? এই দেখো 2s, একটু খেয়াল করো, 1s2, তারপরে এই হচ্ছে আমাদের 2s, আর এই হচ্ছে আমাদের 2p, এই হচ্ছে আমাদের 2p উত্তেজিত করলে। হ্যাঁ, এখন কি হবে? এখন কি হবে? এইখানে কয়টা ইলেকট্রন ছিল? এখানে জানি আগে কয়টা ইলেকট্রন ছিল ভাইয়া? 2টা ইলেকট্রন ছিল। কিন্তু কি বলছি, যদি শেষ কক্ষপথে ফাঁকা ঘর থাকে তাহলে উত্তেজিত করলে জোড়া ভেঙে যায়, তখন এই জোড়াটা ভেঙে যাবে, মানে এইখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে ফাঁকা ঘরে চলে যাবে। তাহলে এই ইলেকট্রনটা লাফ দিয়ে এই ফাঁকা ঘরে চলে আসছে। ওকে, তার বাকি আগে যা ছিল তাই থাকবে। এই যে আগে যা ছিল তাই আছে, জাস্ট এইখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে ফাঁকা ঘরে চলে যাবে, ফাঁকা ঘরে চলে যাবে। তাহলে এখন তুমি বলো তো, এইখান থেকে এখন তুমি বলো তো আমার যোজনী কত? এই জায়গা থেকে বলো তো আমার যোজনী কত? এখান থেকে আমার যোজনী হচ্ছে 1 2 3 and 4, অর্থাৎ যোজনী হবে আমাদের 4, কারণ 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে, 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে। বুঝে গেছে? তার মানে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম যে কার্বন যখন নর্মাল অবস্থায় থাকে তখন কার্বনের যোজনী হয় 2, আর সেই কার্বনটাই যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন তার যোজনী হয় আমাদের 4। কি বোঝা গেছে কিনা? তাহলে কনসেপ্টটা বুঝছো কিনা যে ভাইয়া কখন পরিবর্তনশীল, মানে এই যে দেখো এর যোজনী 2 এবং 4 দুইটাই হইতে পারে। কখন হয় 4? যখন তাকে আমি উত্তেজিত করব। কখন উত্তেজিত হয়? কাকে উত্তেজিত করা যায়? কাকে উত্তেজিত করা যায় এটা আগে বুঝতে হবে। তোমাদের কাছে আমার এখন কোশ্চেন, অক্সিজেনকে কি উত্তেজিত করা যাবে কিনা? এই অক্সিজেনকে উত্তেজিত করা যাবে কিনা, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। খেয়াল করো, আগে বুঝো। অক্সিজেনের শেষ কক্ষপথে দেখো এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। এখন এস পি 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথে কি ডি অরবিটাল আসে? না, আসে না। 2 নম্বর কক্ষপথে কয়টা অরবিটাল আছে? কয়টা উপশক্তি স্তর আছে? 2টা, এস আর পি। তাহলে 2 এর মধ্যে এস আছে, পি আছে। এখন আমি দেখতেছি এসে 2টা ইলেকট্রন আছে, পিতে 4টা আছে। এখন বলো তো কোনো ফাঁকা ঘর কি আছে কিনা, কোনো এমটি ঘর আছে কিনা? দেখো তো এখানে কি ছিল? এমটি ঘর ছিল কিনা? ইয়েস, এই জায়গাতে আমাদের একটা ফাঁকা ঘর ছিল। এইখানে কি কোনো ফাঁকা ঘর আছে? না, নাই। তাহলে কি অক্সিজেনকে কি উত্তেজিত করা যাবে কিনা? বলো বলো, অক্সিজেনকে উত্তেজিত করা যাবে কিনা? ওকে, এইটা একটু তোমরা আমাকে বলো যে ভাই আমাদের অক্সিজেনকে উত্তেজিত করা যাবে কিনা? অক্সিজেনকে উত্তেজিত করা যাবে কিনা? না ভাইয়া, যাবে না, যাবে না। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অস্থির, অস্থির পোলাপান সব, জোস। অক্সিজেনকে উত্তেজিত করা যাবে না, যাবে না। ঠিক আছে, ওকে। কেন যাবে না? কেন যাবে না মুরব্বীরা বলো তো? কারণ অক্সিজেনের ফাঁকা কোনো অরবিটাল নাই। যদি ফাঁকা অরবিটাল থাকতো তাহলে উত্তেজিত করা যাইতো। নাইস, এই কনসেপ্ট যদি তোমরা বুঝো তাহলে এখন তোমরা আমাকে বলবা, আমি যদি আমার নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করি, কার ইলেকট্রন বিন্যাস করবো বলো তো? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করবো। ওকে, সো লেটস ডু ইট। ধরো আমি তোমাকে বললাম নাইট্রোজেন। এখন তুমি দেখো আমাদের নাইট্রোজেন যদি আমি দেখাই, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে এর ইলেকট্রন হচ্ছে 7টা। তাহলে 1s2, তারপরে 2s2, তারপরে 2p3। ওকে ফাইন। তাহলে এখন তোমরা এখান থেকে আমাকে বলবা আমার যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের, আমার যেখানে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? যোজ্যতা ইলেকট্রন কয়টা? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথের। তো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2 আর 3, 5টা। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমার এখানে 5টা। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন কয়টা বলো তো? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমার এখানে 5টা। যদি তোমাকে এখান থেকে আমি বলি ভাই আমার যোজনী কত এখান থেকে, এখন যোজনী করতে হলে তোমাকে কি করতে হবে? একটা বক্স ভাঙা দেখতে হবে। তো আমি জানি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা অলরেডি, তোমরা জানো এটা। সো হিয়ার কামস আওয়ার বাক্স, অ্যান্ড
3 বাক্স, 3টা বাক্স, 1 2 3। বলো এই বাক্সর মধ্যে এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এস এর মধ্যে ইলেকট্রন আছে 1 2। পি এর মধ্যে কয়টা আছে? 3টা। কি করবা? 1 2, এই মুরব্বি করা যাবে না। তাহলে মুরব্বি কি করতে হবে? এই 3টাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। দিলাম। এখন তোমরা বলো তাহলে যোজনী কত? কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? ব্যাস সিঙ্গেল ইলেকট্রন আমার এখানে আছে হচ্ছে 3টা। সো এটা যোজনী হচ্ছে আমাদের 3। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা আমাকে বলবা উত্তেজিত করা যাবে কিনা। যোজনী 3, গুড। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে একে উত্তেজিত করা যাবে কিনা, একে উত্তেজিত করা যাবে কিনা, একে কি এক্সাইটেড করা যাবে? ভেরি গুড। অস্থির পোলাপান, অস্থির পোলাপান, বলো একে কি উত্তেজিত করা যাবে? উত্তেজিত করা যাবে কি না? এটাকে উত্তেজিত করা যাবে কি না? ঠিক আছে, বলো ভাইয়ারা দেখি, এটাকে উত্তেজিত করা যাবে কি না? যাবে না, যাবে না, গুড, যাবে না, যাবে না, সাবাস, ভেরি গুড, যাবে না। কেন যাবে না? বলো এটাকে উত্তেজিত করা কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে না? কারণ ওই যে এই যে সিম্পল, দেখো এখানে কি ফাঁকা অরবিটাল আছে? কোনো ফাঁকা ঘর আছে? না ভাই, এখানে কোনো ফাঁকা ঘর নাই। তাহলে উত্তেজিত করতে পারবেন? পারবেন না। ওকে, সো লেটস ডু অ্যানাদার ওয়ান। এবার ধরো তোমাকে আমি বললাম ফসফরাস। এখন দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা যদি 15 হয়, বলো তো আমাদের কি হবে? এটাকে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6, 10টা গেল। তারপরে দেখো 3s, 3s দেখো 3 নাম্বার কক্ষপথে কয়টা আছে? উপশক্তি স্তর s আছে, তারপরে p আছে, তারপরে d আছে, তাই না? এখন দেখো 3s2 3p3, ওকে। আর 3d তে কোনো ইলেকট্রন নাই, কারণ p তো ফিল আপ হয় নাই। তাহলে d এর মধ্যে ইলেকট্রন আসবে কোত্থেকে? তাহলে এখন যদি তোমাকে এখান থেকে আমি বলি ভাই, তোমরা আমাকে বলবা আমার এখানে যোজ্যত ইলেকট্রন কয়টা? আমার এখানে যোজ্যত ইলেকট্রন কয়টা যদি তোমাকে আমি বলি, তাহলে তুমি কিভাবে যোজ্যত ইলেকট্রন এখান থেকে বের করবা? এই জায়গা থেকে যোজ্যত ইলেকট্রন কিভাবে বের করো? ভাই শেষ কক্ষপথের ইলেকট্রন, এই যে দেখো আমাদের শেষ কক্ষপথ, এইটা হচ্ছে শেষ কক্ষপথ। শেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা আছে? 5টা আছে। মোট ইলেকট্রন কয়টা আছে? 5টা। তার মানে আমার এখানে যোজ্যতা ইলেকট্রন হবে, যোজ্যতা ইলেকট্রন হবে কয়টা? 5টা। আর যদি তোমাকে বলা হবে এখান থেকে যোজনী কত, আশা করি এটা তোমরা সবাই পারবা। এখন বলো তো এখানে আমাদের যোজনী কত? লেটস ডু ইট গাইস। যোজনী, যোজনী, যোজনী কত হবে? এই যে একটা বাক্স, এই দেখো 3টা বাক্স, এই দেখো ডি এর মধ্যে থাকবে আমাদের 5টা বাক্স, 1 2 3 4 and 5। তাহলে ইলেকট্রন বসায় দাও। এইচ এর মধ্যে আছে 2টা, পি এর মধ্যে আছে 1 2 3, ডি এর মধ্যে আছে 0। তাহলে ডি এর মধ্যে নাই। তাহলে আমাদের এখানে বলো তো কি হবে? যোজনী কত হবে? যোজনী হবে আমাদের এখানে 3। যোজনী হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমার এই জায়গায় যোজনী কত ভাইয়া? 3। ওকে, যোজনী হচ্ছে 3টা। আর আমি যদি তোমাকে বলি যোজ্যতা ইলেকট্রন, সো যোজ্যতা ইলেকট্রন ইজ 5 অ্যান্ড যোজনী কত? 3। আশা করি যোজ্যতা ইলেকট্রন যোজনী সম্পর্কে কনসেপ্ট বুঝে গেছো। এবার এটা বড় কথা না, এটা আসল কথা না। আসল কথা হইছে ভাই, আসল কথা হইছে তুমি আমারে বলো এটারে উত্তেজিত করা যাবে কিনা। ওকে, বলো এবার বলো এটাকে উত্তেজিত করা যাবে কিনা, উত্তেজিত করা যাবে কিনা বলো। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, তোমরা আমাকে বলবা এটাকে উত্তেজিত করা যাবে নাকি যাবে না। এটাকে উত্তেজিত করা যাবে নাকি যাবে না। এটাকে উত্তেজিত করা যাবে নাকি যাবে না বস। ওকে বলো। যাবে, যাবে, ভেরি গুড, যাবে। আচ্ছা কয়েকজন বলতেছে যাবে না, কয়েকজন বলতেছে যাবে। ঠিক আছে, ওকে। যারা বলতেছো যাবে না তাদেরকে একটু আরেকবার বলে দিই, তোমরা আগে বুঝো আমি কি বলছি। বলছি শেষ কক্ষপথে ফাঁকা ঘর আছে কিনা। এখন শেষ কক্ষপথে এখানে কোনটা? এই যে 3 নাম্বার কক্ষপথ। এখন দেখো 3 নাম্বার কক্ষপথে এই দেখো এস ফিল আপ, পি এর মধ্যেও আছে। ঠিক আছে, পি এরও 3টা ঘরে আছে। ডি, ডি কি 3 নাম্বার কক্ষপথে না? ডি কি অন্য গ্রহের? এ কি আরেকজনের ঘরের? ওই কার কার ওই এই ফাঁকা ঘরগুলা কার? 3 নাম্বার কক্ষপথের না? এটা কি 3 নাম্বার, এটা কি অন্য অন্য কোনো পরমাণুর না? এই পরমাণুরই, এটা 3 নাম্বার কক্ষপথেরই। দেখো এই যে ডি গুলা ফাঁকা আছে,
3 নম্বর কক্ষপথেরই এই ডি গুলা কি আছে, ফাঁকা আছে। তাহলে একে কি উত্তেজিত করা যাবে কিনা, তোমরাই বলো, একে উত্তেজিত করা যাবে কিনা? এই জায়গায় কি একে উত্তেজিত করা যাবে? হ হ হ ভাই যাবে। এর কি উত্তেজিত করা যাবে? ইয়েস ইয়েস ইয়েস, একে উত্তেজিত করা যাবে। কেন যাবে? কারণ ভাই ফাঁকা ঘর আছে, তাই যাবে। তাহলে একে উত্তেজিত করা যায়। সো আমরা এই ফসফরাসকে যদি উত্তেজিত করি, ফসফরাসকে যদি উত্তপ্ত করি, যারা বুঝো নাই তারা বুঝছো কিনা একটু কমেন্ট করো, না আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা যদি একে উত্তেজিত করি তাহলে কি হবে? এই দেখো 1s2 2s2 তারপর 2p6 and then again 3 নাম্বার কক্ষপথের দিকে তুমি যদি তাকাও, এবার দেখো এই যে 3s2 3p3 আর 3d, ডি নাম্বার কক্ষপথে 1 2 3 4 5। ওকে, এখন দেখো কি বলছি, উত্তেজিত করলে কি হয়? উত্তেজিত করলে জোড়া ভাঙে। জোড়া ভাঙে কোন জায়গার জোড়াটা ভাঙবে? শেষ কক্ষপথের জোড়া ভাঙে। কোন জায়গায় জোড়া ভাঙে? শেষ কক্ষপথের জোড়া ভাঙে। এখন বলো তো আমার শেষ কক্ষপথ কোনটা? এইটা। এখানে জোড়া আছে নাকি? হয়, যে একটা জোড়া আছে, তাহলে এই জোড়া কি হবে? ভেঙে যাবে। এই জোড়া কি হবে? ভেঙে যাবে। এই জোড়া ভেঙে যাবে। তাহলে এই ওস্তাদ ভাঙবে, এই ওস্তাদ ভাঙবে। ভাইঙ্গা ওস্তাদ কি করবে? খেয়াল করো তো, ওস্তাদ ভাইঙ্গা কি করবে? এই ওস্তাদ ভাইঙ্গা কই যাবে? ফাঁকা ঘরে যাবে। ফাঁকা ঘরে যাবে। দেখো খেয়াল করো, খেয়াল করো, পি এর মধ্যে আগে থেকেই 1 2 3 আছে। ওকে, এর মধ্যে কয়টা আছে? 2টা আছে। এই যে 2টা আছে। এই একটা কি করবে? ভাঙবে। ভাইঙ্গা কই যাবে? ফাঁকা ঘরে। ফাঁকা ঘর কই আছে নিয়ারেস্ট? এই যে এখানে, এই যে এখানে। তাহলে এখন তুমি বলো এখানে যোজনী কত? যোজনী কত? যোজনী হচ্ছে 5। যোজনী কত? যোজনী হচ্ছে 5। সো যদি তোমাকে কখনো কোশ্চেন করে, যদি তোমাকে কখনো প্রশ্ন করে, ভাইয়া আমার ফসফরাসের উত্তেজিত অবস্থায় যোজনী কত? ফসফরাসের উত্তেজিত অবস্থা যোজনী কত? উত্তেজিত অবস্থা যোজনী হচ্ছে 5। উত্তেজিত অবস্থা যোজনী কত বলো তো? উত্তেজিত অবস্থা যোজনী হচ্ছে আমাদের 5। ঠিক আছে, ফসফরাসের উত্তেজিত অবস্থায় যোজনী কত? উত্তেজিত অবস্থা যোজনী হচ্ছে 5। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা এসএসসি না, এটা এসএসসি, এটা এসএসসি না, এসএসসি। ঠিক আছে, ওকে ফাইন। চলো, তো এইটুক যদি আমরা বুঝি, তাহলে এবার চলো আমরা দেখি। এগুলো হচ্ছে আমাদের এসএসসির ক্লাস। এসএসসির ক্লাস না, অনেকেই আমার দেখে এসএসসির ক্লাস মনে করে চলে আসতেছো, আমি জানি। যারা এইচএসসির আছো বলে দিচ্ছি, এটা এইচএসসির ক্লাস না, এটা হচ্ছে আমাদের এসএসসির ক্লাস। ঠিক আছে, সো আমি এসএসসির ক্লাস নিতেছি অনেকদিন পরে, তোমরা অবাক হইতেছো হয়তো, অবাক হওয়ার কিছু নাই। ওকে, তো দেখো খেয়াল করো, তা আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন এবার তোমাকে আমি বললাম আমাদের সালফারের কথা। ওকে, সো এবার তোমরা নিজেরা করবা, আমি তোমাদেরকে এইটা নিজেদেরকে করতে দিব। সালফার, তো সালফারের কত বলো তো? 16। তাহলে কি হবে? 1s2 2s2 2p6, তারপর 3s2, তারপর আসবে 3p4 আর 3d 0। তো এইখান থেকে আমার শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ। এটা হচ্ছে আমাদের শেষ কক্ষপথ। ওকে ফাইন, তো এবার আসো, এখন এই যে শেষ কক্ষপথ, এই যে শেষ কক্ষপথ, এই শেষ কক্ষপথ এখান থেকে আমি বলতে পারি আমার যোজ্যতা ইলেকট্রন কয়টি? 6টি। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6টি, তাই না? সিম্পল। কিন্তু তোমাকে যদি বলা হয় যোজনী কত, এখন যদি বলি যোজনী কত, তো যোজনী বের করতে বললে আমরা জানি আমাদের কি করতে হয়? বাক্সইকা দেখতে হয় একটু। হ্যাঁ, বাক্সইকে দেখতে হয়। তো বাক্স আঁকলাম, বাক্স আঁকলাম।
ওকে, বাক্স আঁকলাম। এখন তোমরা আমাকে বলো তো এসে করা যাচ্ছে 2টা, পিতে করা যাচ্ছে 1 2 3 4টা, পিতে গেল 4টা, তাই না? এটা মোটামুটি শিখাই ফেলছে, ডিতে নাই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি বলি আমাদের যোজনী কত হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যোজনী হবে হচ্ছে 2। কত হবে যোজনী বলো তো? 2 হবে, তাই না? যোজনী হবে 2। এটা একটু বুঝতে কারণ সমস্যা নেই, 2টা ইলেকট্রন আছে সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে যোজনী, মোট ইলেকট্রন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কোথায়? শেষ কক্ষপথে। বাট তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে একে উত্তেজিত করা যাবে কিনা। যোজনী 2, যোজ্যতা 6, গুড। কথা হচ্ছে একে উত্তেজিত করা যাবে কিনা। প্রথমত একে উত্তেজিত করা যাবে কিনা, আমরা এই সালফারকে উত্তেজিত করতে পারবো কিনা, মানে এক্সাইটেড স্টেটে নিতে পারবো কিনা। আমি শিওর তোমরা এখন সবাই বুঝছো একে উত্তেজিত করা যাবে কিনা। অবশ্যই 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 একে আমাদের উত্তেজিত করা যাইবে। তা আমি যদি এরে উত্তেজিত করি, এই সালফারের উত্তেজিত করি, কেন উত্তেজিত করা যাবে সালফারে বলো তো? উত্তেজিত করার কারণটা কি? কারণটা হচ্ছে ভাই ফাঁকা অরবিটাল আছে কিনা, ফাঁকা ঘর আছে, শেষ কক্ষপথে ফাঁকা ঘর আছে, আবার জোড়া ইলেকট্রনও আছে। জোড়া ইলেকট্রন, এখন জোড়া কয়টা আছে? জোড়া কয়টা আছে ভাইরা বলো তো? কয়টা জোড়া আছে? 2টো জোড়া আছে। কয়টা জোড়া? 2টো জোড়া। তাহলে কয়বার উত্তেজিত করা যাবে ওকে? 2বার। 2টা জোড়া আছে তাই 2বার। এই দেখো এই ফসফরাসে কয়বার করতে পারছো? একবার। কেন? কারণ একটাই জোড়া আছে তাই একবার করছি। এর 2টা জোড়া আছে সেটাকে 2বার করা যাবে। সো আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, দেন একটু খেয়াল করো কি হবে, কি হবে? জোড়া ভাঙবে। এখন কয়টা জোড়া আছে? এখানে একটা জোড়া আছে, এইখানে একটা জোড়া আছে, 2টা জোড়া আছে। তাহলে তুমি বলো তো কোনটা আগে ভাঙবে, মানে কোনটার থেকে এই জায়গায় লাফ দিয়ে যাওয়া সহজ? কোথা থেকে? এটা কাছে, তাহলে ফার্স্টে এইটার থেকে লাফ দিয়ে চলে যাবে। দেখো এটা একটু দূরে আছে, এটা একটু কাছে আছে, তাই না? তাহলে যেটা কাছে আছে এটার থেকে চলে যাবে। হ্যাঁ, এগুলোকে আমরা ইন্টারে গেলে অনেক ভালো করে পড়বো বা অনেক ভালো করে শিখতে পারবো। আমি তোমাদেরকে সহজ সাবলীল ভাষায় পড়াইতেছি, কেমিস্ট্রির ভাষা এই জায়গায় ইউজ করতেছি না। ওকে, ফাইন। ওকে, চলো এখন দেখি তো তাহলে কি হবে। এখানে 2টা আছে, প্রথমবার উত্তেজিত করলাম, এই যে এইখান থেকে লাফ দিয়ে এখানে চলে যাবে। তাহলে 1 2 3, এই যে এখানেটা ছিল, এটা লাফ দিয়ে কই যাবে? এইখানে চলে যাবে, তাই না? তাই না? তাহলে বলো তো প্রথমবার যখন উত্তেজিত করলাম তখন আমাদের যোজনী কত হইলো? তখন আমাদের যোজনী কত হইলো? এবার আমাদের যোজনী হবে হচ্ছে 4। আচ্ছা, ওকে। তো এবার আমাদের যোজনী কত হবে বলো তো? এবার আমাদের যোজনী হবে হচ্ছে 4, তাই না? কেন যোজনী 4? কারণ আমার দেখো প্রথমবার উত্তেজিত করার পরে 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে। এবার তুমি চিন্তা করো আমি কি একে আবার উত্তেজিত করতে পারবো কিনা। দেখো তো, আবারও খেয়াল করো তো কি বলছি, শর্তটা কি ছিল? শেষ কক্ষপথে ফাঁকা ঘর আছে কিনা। ভাই শেষ কক্ষপথে ফাঁকা ঘর আছে, মানে ফাঁকা অরবিটাল আছে। আবার দেখো তো জোড়া আছে কিনা। স্টিল দেখো একটা জোড়া আছে, স্টিল একটা জোড়া আছে। তাহলে কি আবার উত্তেজিত করা যাবে কিনা? ইয়েস, একে কিন্তু আমার আবারও উত্তেজিত করা যাবে। তো তাইলে এবার দেখো তো আমি যদি একে আরেকবার উত্তেজিত করি, এই সালফারকে, তাহলে কি হবে? আশা করি এখন তোমরা প্রত্যেকেই বুঝতে পারবা। ওকে, তাহলে কি হবে? কি হবে দেখো তো কি হবে ভাইয়ারা? এখন আমাদের এখন কি হবে ঘটনাটা? এই যে দেখো এইখানে, এই যে দেখো এইখানে, এই যে দেখো এইখানে। এখন আগে যেমনি ছিল এইভাবে লিখে ফেলো। আগেরটাতে আগে কি অবস্থায় ছিল? এই দেখো এইখানে একটা, 2টা 3টা, এইখানে একটা, আর এইখানে ছিল 2টা, তাই না? এখন আমরা কি জানি ভাইয়া বলো তো? জোড়া ভাঙবে, ভাঙে ইলেকট্রন কই যাবে? ফাঁকা ঘরে যাবে। তাহলে এই যে জোড়া, এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে এই জায়গায় চলে যাবে। তাহলে এইবার যদি তোমাকে বলা হয় এখন আমার যোজনী কত? এখন আমার যোজনী হচ্ছে 6। কত বলো তো ভাইয়ারা? 6। ওকে, তো এইবার হচ্ছে আমাদের যোজনী 6। বুঝতে পারছো? ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, তাই না? তার মানে আপাতত এইটা বুঝো যে আমাদের যে কেন এরকম পরিবর্তনশীল জারণমানগুলো হয়, কখন উত্তেজিত করা যায়, কখন উত্তেজিত করা যায় না। তার মানে মোটামুটি যোজনী, যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হইল, তাই না? এবং কেন পরিবর্তনশীল, কেন ফসফরাসের যোজনী 3 এবং 5 দুইটাই হয়, ঠিক আছে? কেন নাইট্রোজেনের যোজনী কেবল 3ই দেখতে পাচ্ছি। ওকে, তোমরা অনেকেই পড়ো নাইট্রোজেনের যোজনী 5, আসলে নাইট্রোজেনের 5 যোজনী কখনো ব্যবহৃত হয় না,
ঠিক আছে, নাইট্রোজেনের 5 যোজনী কখনো ব্যবহৃত হয় না, কিন্তু তোমাদের বইতে 5 যোজনী আছে, তোমরা পড়ো 5 যোজনী, বাট অ্যাকচুয়ালি নাইট্রোজেনের 5 যোজনী বলে কোনো কিছু নাই। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি যোজ্যতা ইলেকট্রন বা যোজনী সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়েছে। এই ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে পড়ানোর জন্য আসলে এতক্ষণ এত কিছু দেখাইলাম। এবার আমরা এখান থেকে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের যোজনী থেকে যৌগ লেখা। ওকে, যোজনী থেকে যৌগ লেখা। তো মোটামুটি তোমরা সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2 এগুলো মোটামুটি পারো, তাই না? যেগুলো নিয়ে একটু কনফিউশন বা একটু তোমাদের একটু জটিল লাগে বা বুঝো না, সেগুলো তোমাদেরকে একটু ভাই দেখাই দিলাম, ঠিক আছে? তো কথা হচ্ছে, দেখো যে সোডিয়ামের যোজনী আমরা জানি 1, তো যৌগ কেমনে লিখে এটাও তোমরা সবাই জানো। আমি এখান থেকে জাস্ট খালি 2টা এক্সাম্পল দিব, আর কিছুই না, জাস্ট দেখবো যে আমাদের মনে আছে কিনা। ধরো আমি তোমাকে বললাম আমি হাইড্রোজেন আর অক্সিজেনের একটা যৌগ লিখতে চাই, হাইড্রোজেন আর অক্সিজেনের। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, হাইড্রোজেনের যোজনী, এই হাইড্রোজেনের অক্সিজেনকে একসাথে লিখতে হবে, লিখে হাইড্রোজেনের যোজনী যাবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী যাবে হাইড্রোজেনের কাছে। তো আমার হাইড্রোজেনের যোজনী কত? এইগুলো তোমরা সবাই জানো 1। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে অক্সিজেনেরটা আসবে হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনেরটা যাবে অক্সিজেনের কাছে। তো 1 যদি থাকে 1 লেখা লাগে না, দ্যাটস ইট। এগুলো তোমরা পারো, আমি শিওর, তাই না? আচ্ছা, এখন এবার একটু তুমি খেয়াল করো, যদি তোমাকে বলি আমি এই হাইড্রোজেন এবং সালফারের সাথে একটা যৌগ করতে, হাইড্রোজেন অ্যান্ড সালফার, তাহলে দেখো হাইড্রোজেন অ্যান্ড সালফার, বা আমি ধরো আরেকটা বললাম কার্বন আর হাইড্রোজেন বললাম, ওকে, সাপোজ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। তো কার্বন অ্যান্ড হাইড্রোজেন যদি হয়, তাহলে এখান থেকে খেয়াল করো আমাদের কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী ম্যাক্সিমাম টাইমই 4 ব্যবহৃত হয়, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই দুজনকে আমরা পাশাপাশি লিখবো, CH কে পাশাপাশি লিখবো, লেখার পরে কার্বনেরটা যাবে হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনেরটা আসবে কার্বনের কাছে। তাহলে এইখানে যাবে 4, এইখানে আসবে 1, 1 থাকলে লেখা লাগে না। বুঝা গেছে কিনা? এগুলো এইভাবে তোমরা এগুলো দেখছো, এগুলো ছোটবেলা থেকেও পড়ে আসছো, এগুলো আমার মনে হয় না তোমাদের এখন দেখানোর প্রয়োজন আছে। ওকে, সো লেটস ডু অ্যানাদার ওয়ান, লাস্ট ওয়ান। ধরো তোমাকে আমি বললাম ফসফরাস অ্যান্ড ক্লোরিন, ওকে, ফসফরাস অ্যান্ড ক্লোরিন। তো এবার দেখো এই যে ফসফরাস অ্যান্ড ক্লোরিন যদি হয়, দেখো কার্বনের কিন্তু ইউজুয়ালি যোজনী কত? 4, তাই না? কার্বনের ইউজুয়ালি যোজনী কত? 2 এবং 4, একটু আগে দেখে আসছো। কিন্তু মনে রাখবা মোস্ট অফ দ্য টাইম কার্বনের যোজনী 4ই ব্যবহৃত হয়, এক্সেপ্ট কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোক্সাইড বাদে, CO বাদে মোস্ট অফ দ্য টাইম কার্বনের যোজনী 4 ব্যবহৃত হয়। ওকে, ফসফরাসের যোজনী কত? দেখো তো আমরা সবাই জানি ফসফরাসের যোজনী কত। ফসফরাসের যোজনী হচ্ছে 3, আবার ফসফরাসের যোজনী কত? 5। ক্লোরিনের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তোমরা চাইলে দেখতে পারো, ইলেকট্রন বিন্যাস করে দেখবা, শেষ কক্ষপথে একটাই সিঙ্গেল ইলেকট্রন আছে। ওকে, সো ক্লোরিনের যোজনী আসবে আমাদের 1। জানি কি না বলো তো? এগুলো আমরা জানি কি না যে ক্লোরিনের যোজনী যে 1, মানে এটা কি জানো কিনা বলো, আমাকে একটু বলো। ক্লোরিনের যোজনী যে 1 আমরা জানি কিনা? না জানলে আমি পড়াই দিব তোমাদের, কোনো সমস্যা নেই, বলো। না জানলে তোমাদেরকে অবশ্যই পড়াই দিব, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, অবশ্যই জানি। গুড, আচ্ছা ঠিক আছে। তাইলে কথা হচ্ছে, দেখো যদি আমরা জানি, তাহলে এখন দেখো এই ফসফরাস আর ক্লোরিনকে আমি একসাথে লিখবো, ফসফরাস এবং ক্লোরিনকে আমি একসাথে লিখলাম। লেখার পর ক্লোরিনেরটা আসবে ফসফরাসের কাছে, ফসফরাসেরটা যাবে ক্লোরিনের কাছে। এখন দেখো এই ফসফরাসের 3ও আছে, 5ও আছে, তাহলে এখানে 3ও হইতে পারে, আবার এই জায়গাতে 5ও হইতে পারে, তাহলে PCl, এবং এইখানে তোমার 5ও হইতে পারে। সো বোথ আর ভ্যালিড। PCl3ও হইতে পারে, PCl5ও হইতে পারে। এখন যদি তোমাকে আমি বলি এবার নাইট্রোজেন আর ক্লোরিন, নাইট্রোজেন অ্যান্ড ক্লোরিন, তাহলে নাইট্রোজেন এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগটা কি হবে? একটু কমেন্ট করে জানাও তো, বলো। নাইট্রোজেন, আচ্ছা আমি তোমাদেরকে ক্লোরিনেরটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। যোজনী কেন 1? সমস্ত তোমরা নিজেরা বাইর করতে পারবা, এখন যে কোনো জিনিসের যোজনী তুমি নিজেই বাইর করতে পারবা, প্যারানোর কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো দরকার নাই, দেখাই দিয়েছি। তুমি আগে বলো নাইট্রোজেন অ্যান্ড ক্লোরিনেরটা কি হবে? NaCl না, স্মাইল, এটা নাইট্রোজেন অ্যান্ড ক্লোরিন, NCl3, গুড। সো হোয়াট ইজ দিস? NCl3, রাইট? NCl3,
গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নাইট্রোজেনের যোজনী আমরা মাত্রই দেখে আসছি একটু আগে। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, ক্লোরিনের যোজনী কত আমরা জানি 1। তাহলে ক্লোরিন মোস্ট অফ দ্য টাইম এক যোজনী ব্যবহৃত হয়। ক্লোরিনের যোজনী 1 3 5 7 সবাই 1 3 5 7 ক্লোরিনের যোজনী, ঠিক আছে। আমরা ইউজুয়ালি একই জানি, সো একই ব্যবহার করি। বাট কেন ক্লোরিনের এত হইতে পারে এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে এখন দিচ্ছি। আসো, এই যে যেখান থেকে দেখো, তাহলে এখন কী হবে, এখন আমার যৌগটা কী হবে, যৌগটা হবে NCl, NCl লিখবো, তারপর নাইট্রোজেনের যোজনী যাবে ক্লোরিনের কাছে, সো NCl3 এটা ওর কাছে যাবে, এরকম, ঠিক আছে। ওকে, তো এবার তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, মানে কেন ক্লোরিনের যোজনী 1 3 5 7 সব কেন হইতে পারে। চলো লেটস ডু ইট। ওকে, আমি তোমারে বলি, বলো তো ভাইয়া ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত তোমরা বলো তো। 17। তাহলে যদি 17 হয়, এর ইলেকট্রন বিন্যাস করলে আসবে 1s2 2s2, তারপর 2p6, তারপর 3s2, তারপর 3p5। 17, এই 17টা ইলেকট্রন হয়ে গেছে, আর 3d হচ্ছে 0, 3d হচ্ছে 0। ওকে, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার যোজ্যতা ইলেকট্রন কত বলো তো ভাইয়ারা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তোমার, এটার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7টা। দেখো খেয়াল করো, যোজ্যতা ইলেকট্রন কয়টা, শেষ কক্ষপথ ইলেকট্রন 7টা। এখন আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ যোজনী কত এখান থেকে। ওকে, তো ভ্যালেন্সি কত, তখন যোজনী কেমনে বের করে আমরা সবাই জানি। যোজনী কেমনে বের করে, ভাই বাক্স আঁকবো, এটার জন্য একটা বাক্স, ভাইয়া এটার জন্য কয়টা বাক্স 1 2 and 3, ভাই এটার জন্য কয়টা বাক্স, ভাই 5টা 1 2 3 4 5। ওকে, সো 1 3s2, সো এখানে দিয়ে দাও 2টা। পিতে কয়টা আছে 5টা, কেমনে দিতে হবে, এই যে মুরব্বি বলছে 1 2 3 4 5। তাহলে এখন তুমি দেখো তো টোটাল কয়টা ফাঁকা ইলেকট্রন আছে, কয়টা ফাঁকা ইলেকট্রন আছে, একটা আছে। সো এর যোজনী উইল বি 1, যোজনী উইল বি 1। বাট তোমাদের কাছে আমার কোশ্চেন আছে এই জায়গায়, যদি কেউ এইটা বুঝো তার মানে তুমি ইন্টারমিডিয়েটেরও অনেক বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কোশ্চেন আমি তোমাদেরকে কোশ্চেন করব, ঠিক আছে, আমি তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা কোশ্চেনগুলোর উত্তর দিবা। তোমাদেরকে সময় দিব 5 মিনিট, কোনো 3 মিনিট সময়। ওকে, 3টা প্রশ্ন উত্তরের জন্য। প্রথম 1 নাম্বার প্রশ্ন হচ্ছে উত্তেজিত করা যাবে কি না, উত্তর দিবা 1 2 3 এভাবে উত্তর দিবা, ঠিক আছে। 1 নাম্বার কোশ্চেন, উত্তেজিত করা যাবে কি না, উত্তেজিত করা যাবে কি না, প্রথম 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কয়বার উত্তেজিত করা যাবে, উত্তেজিত করা যাবে। ওকে, এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে যোজনী সর্বোচ্চ ও সর্বনিম্ন কত, যোজনী সর্বোচ্চ বা যোজনী কত কত হবে। দেখো যোজনী কত কত হবে। ওকে, সো লেটস ট্রাই ইট। না আসছে, যোজনী কত কত হবে, এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। 1 2 3 দিয়ে এই তোমরা 3টার উত্তর দিবা, এই 3টা জিনিসের উত্তর দিবা। 1 2 3 থেকে তোমরা 3টা জিনিসের উত্তর দিবা, ঠিক আছে। ওকে, 1 2 3 দিয়ে তোমরা এখান থেকে এই 3টা জিনিসের উত্তর দিবা। তুমি এখন যে কোনো যৌগেরই পারমাণবিক সংখ্যা জানলেই তুমি কিন্তু হ্যাঁ, আচ্ছা, যে কোনো জিনিসের পারমাণবিক সংখ্যা জানলেই তুমি তার জন্য যোজনী বের করে ফেলতে পারবা। তো যোজনী মুখস্থ না করে এইভাবে যোজনী বের করা একবার শিখলে যেটা হবে, এরপর থেকে তুমি নিজের এগুলো মুখস্থ করা লাগে না, তোমার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের 3 মিনিট সময় দিলাম, জাস্ট 3 মিনিটস। ঠিক আছে, ঠিক আছে।
গাইস উত্তর দেখতে করা যাবে 3 বার করা যাবে। আচ্ছা যদি 3 বার করা যায় তাহলে যোজনী কত হবে? যোজনী কত কত হবে চলো আমি একটু দেখাই দিই তোমাদেরকে, উত্তরগুলো দেই। উত্তরিত করা যাবে কিনা? ইয়েস যাবে। কয়বার করা যাবে? 3 বার করা যাবে। যোজনী কত কত হবে? অলরেডি যোজনী কত আছে? এইখানে যোজনী আছে 1, তাহলে 1 তো আছেই। একবার যখন উত্তেজিত করবা, দেখো জাস্ট ইমাজিন করো, স্বপ্নের ঘরে চলে যাও, ইমাজিন করো এইখান থেকে একটা লাফ দিয়ে এখানে গেছে, এইখান থেকে লাফ দিয়ে যে এখানে যায়, তাহলে এইটা সিঙ্গেল হয়ে যাবে। এটা তো আগে থেকে সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল 3। এরপর এটার থেকে লাফ দিয়ে যদি যায় তখন হয়ে যাবে হচ্ছে 5। এরপর এটার থেকে যখন লাফ দিয়ে যাবে তখন হয়ে যাবে 7। 1 3 5 7। ওকে 1 3 5 7, বাট ইউজুয়ালি কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? 1। তো তোমরা খালি একই মনে রাখবা, ঠিক আছে? একটাই মনে রাখবা, বাকিগুলো আসলে তোমাদের দরকার হয় না। বাট ইউজুয়ালি 1 3 5 7 সবই তোমার হয়, ঠিক আছে? 1 3 5 7 সবগুলোই হয়। সাবাস, ওই যে একজন উত্তর দিচ্ছে নরিন নিশাদ, ভেরি গুড। হ্যাঁ 3 বার উত্তরিত করা যাবে, এটা সবাই বুঝতে পারছি আমরা, মাশাল্লাহ, ভেরি গুড। হ্যাঁ থ্যাংক ইউ। 3 5 7 অনেকেই দিছো, আমি দেখছি 3 5 7 দিছো, বাট ভুলে গেছো যে ওর অরিজিনাল যোজনী 1, ওইটাই তুমি ভুলে গেছো। সবাই গ্রাউন্ড স্টেজে ওর যোজনী কত? 1, এটা তোমরা অনেকেই ভুলে গেছো। ওকে ওকে 3 5 7 অনেকে অ্যান্সার দিছে, 3 5 7 3 5 7 3 5 7। ওকে আশা করি বুঝতে পারছো। চলো তো আমরা মোটামুটি ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী বের করা শিখলাম, এবং এইখান থেকে আমরা একটু বেসিক ধারণা নিলাম আমাদের আসলে কিভাবে যৌগগুলো লেখে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, আমি সাপোজ তোমাকে বললাম যে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী হবে, মানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দিয়ে আমরা একটা যৌগ গঠন করতে চাই। তাহলে দেখো এখন অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দিয়ে যদি যৌগ গঠন করতে চাই, দেখো অ্যালুমিনিয়ামের যোজনী কত হবে? 3। তোমরা একটু করে দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। শেষ কক্ষপথে, ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে সেটাই যোজনী। অক্সিজেনের যোজনী কত আমরা জানি হচ্ছে 2। তাহলে এখন কি হবে দেখো তো, এখন কি হবে? এখন হবে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড। সো হাউ ক্যান উই রাইট দ্যাট? অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অক্সিজেনের যোজনী যাবে অ্যালুমিনিয়ামের নিচে, অ্যালুমিনিয়ামের যোজনী যাবে অক্সিজেনের নিচে, তাহলে অক্সিজেনেরটা যাবে 2 এইখানে, অ্যালুমিনিয়ামের 3 যাবে এইখানে। শেষ শেষ, তাই তো? ওকে ওকে ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, গুড, এই তো হয়ে গেল। তো এরকমভাবে তোমরা পারবা না এখন? তোমরা অবশ্যই পারবা, তাই না? ওকে চলো তাহলে আমরা একটু দেখি। তো এবার আমরা দেখব সক্রিয় যোজনী এবং হচ্ছে সুপ্ত যোজনী জিনিসটা কি। হ্যাঁ, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী বলতে আসলে কি বোঝায়, বা এই দুটো জিনিসের মধ্যে আমাদের ডিফারেন্সটা কোথায়? সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনীর মাঝখানে আমাদের ডিফারেন্সটা কোথায়? ওকে, তোমরা কি জানো সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী কি জিনিস? সক্রিয় যোজনী সবাই জানি, সক্রিয় যোজনী সবাই জানি। সক্রিয় যোজনী কি বলতো? মৌল গঠনের জন্য যেই যোজনী ব্যবহৃত হয়, হ্যাঁ, কোনো একটা যৌগের মধ্যে যেই যোজনী ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সক্রিয় যোজনী। ওকে আচ্ছা, তাহলে আগে একটু আমরা দেখি সক্রিয় যোজনী কোনটা। যৌগের মধ্যে, এখানে আমরা লিখি সক্রিয় যোজনী হচ্ছে যৌগের মধ্যে মধ্যে মৌলের যে যোজনী ব্যবহৃত হয় সেটা হচ্ছে সক্রিয় যোজনী। ওকে, আর সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্য। সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্য। ওকে, সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্য। আচ্ছা ঘটনাটা কীরকম চলো একটু তোমাদেরকে বুঝাই। হ্যাঁ দেখো, খেয়াল করো, আগে ধরো তুমি একটু খেয়াল করো, একটু বোঝার ট্রাই করো। আমি তোমার প্রথম যে কম্পাউন্ডটা নিলাম তার নাম হচ্ছে আমাদের H2S। এখন এই H2S এ তোমাকে যদি আমি বলি এইখানে আমাদের কার যোজনী কত, বলো কার যোজনী কত? H2S এর মধ্যে আমাদের কার যোজনী কত? H2S এ সালফারের যোজনী কত আর হাইড্রোজেনের যোজনী কত? তো দেখো কি বলছি, এই হাইড্রোজেনের নিচে যেই সংখ্যাটা আছে এটা হলো সালফারের যোজনী, তাই না? আর সালফারের কাছে যেটা আছে সেটা হাইড্রোজেনের যোজনী। তাহলে বলো তো এখানে আমাদের যোজনী কত? এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আমাদের যোজনী হচ্ছে 2। কত বলো তো? যোজনী হচ্ছে 2। কার যোজনী? সালফারের যোজনী। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি
সালফারের এই যৌগের যে যোজনী সেটা কত বলো তো? এর যোজনী, এই যে যোজনী, যে যৌগের মধ্যে মৌলের যে যোজনী, এটা কি বলা হয়? সালফারের সক্রিয় যোজনী। মানে এই মৌলের জন্য সক্রিয় যোজনী। এখানে সক্রিয় যোজনী কত বলো তো ভাইয়ারা? সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে এখন যদি তোমাকে বলে এই যৌগের সাপেক্ষে সালফারের সুপ্ত যোজনী কত, তাহলে বলো তো সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী এই যৌগের জন্য কত হবে বলো তো? সুপ্ত যোজনীটা কত হবে? তোমরাই বলো এই যৌগের জন্য আমাদের সালফারের সুপ্ত যোজনীটা কত হবে বলো। এইখান থেকে তোমরা আমাকে বলবা সালফারের সুপ্ত যোজনী কত হবে। সুপ্ত যোজনী মানে কি? সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্য, মানে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী কত সালফারের? এই বলো তো সর্বোচ্চ যোজনী কত? 6। সুপ্ত যোজনী কত, মানে সক্রিয় যোজনী কত এই যৌগের জন্য? হচ্ছে 2। তাহলে এই যৌগের জন্য সুপ্ত যোজনী হচ্ছে সালফারের 4। সুপ্ত যোজনী কত বলো তো? 4। ওকে, গুড। আচ্ছা চলো, এখন যদি তোমাকে এরকম একটা যৌগ দেই আমি, দেখো তো যৌগটা হচ্ছে এরকম, তোমাকে দিলাম SF4। ওকে ওকে ফাইন। এখন এইখানে বলো তো সালফারের যোজনী কত? তোমরাই বলো। এই জায়গাতে আমাদের এই যৌগটাতে আমাদের সালফারের যোজনী কত? তো দেখো সালফারের সক্রিয় যোজনী, দেখো আমরা আমাদের ক্লাসে, মেইন ক্লাসে আরও অনেক ডিটেইলে পড়াবো তোমাদেরকে, আরও অনেক কিছু পড়াবো। প্রতিটা টপিকের সাথেই আমরা সিকিউ এমসিকিউ সব সলভ করাবো। যখন আমাদের এই পাওয়ার প্লের মেইন ক্লাস শুরু হবে, সেখানে আমরা তোমাদেরকে সিকিউ এমসিকিউ হতে শুরু করে, বেসিক থেকে শুরু করে আরও ডিটেইলে, বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ সব তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো পাওয়ার প্লে ক্লাসে। ওকে, আর আজকের ক্লাসে তো ভাইয়া তোমাদেরকে বেসিক অনেক কিছু জিনিস দেখাই দিতেছি, তারপরেও আরও অনেক কিছু আছে সামনের দিকে দেখাবো আস্তে আস্তে। তো সালফারের সক্রিয় যোজনী কত এখান থেকে দেখো তো ভাইয়ারা। এই যৌগের মধ্যে বলো তো, এই যে ফ্লুরিনেটটা যাবে সালফারের কাছে, সালফারটা যাবে ফ্লুরিনের কাছে, তো সক্রিয় যোজনী আমার এখানে হচ্ছে 4। সক্রিয় যোজনী কত? 4, তাই না? আচ্ছা, তাহলে এখন বলো তো সুপ্ত যোজনী কত? তাহলে এই যৌগের সাপেক্ষে সুপ্ত যোজনী হচ্ছে সালফারের 6 - 4 = হচ্ছে 2। এই যৌগের সাপেক্ষে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 6 - 4 = 2। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এবার তোমাদের কাছে আমার 2টা কোয়েশ্চেন থাকবে, তোমরা এখন এই দুইটার উত্তর দিবা। PCl3-তে ফসফরাসের সুপ্ত যোজনী কত এবং PCl5-এ ফসফরাসের সুপ্ত যোজনী কত? ওকে, এইখান থেকে এখন তোমাদের কোয়েশ্চেন হচ্ছে ফসফরাসের সুপ্ত যোজনী কত? ওকে, অ্যান্ড তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে এইখানেও ফসফরাসের সুপ্ত যোজনী কত? সো একটু উত্তর দাও তোমরা, আমি তোমাদের কমেন্টসগুলো দেখি। ওকে, তোমরা উত্তর দাও। প্রথমটাতে ফসফরাসের সুপ্ত যোজনী কত আর সেকেন্ডটাতে ফসফরাসের সুপ্ত যোজনী কত? উত্তর করো। প্রথমটাতে ফসফরাসের সুপ্ত যোজনী কত, পরেরটাতে ফসফরাসের সুপ্ত যোজনী কত? সুপ্ত। আচ্ছা, তো তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। যারা ক্লাস করতেছো তাদের প্রত্যেকেরই পারার কথা এগুলা। সো 2 সুপ্ত যোজনী একদম সোজা, এগুলা 9-10-এ তোমরা 9-এ থাকতেই পড়ছো, এই জিনিস 9-এ থাকতেই পড়ছো। ওকে, 2 and 0 শাবাশ, 2 and 0। ওকে, গুড, ভেরি গুড। প্রথমটার জন্য হচ্ছে 2, পরেরটার জন্য হচ্ছে 0, পরেরটার জন্য হবে 0। ঠিক আছে,
থ্যাংক ইউ সো মাচ, হয়ে গেছে তোমাদের, সাবাস। 2 and 0, প্রথমটার জন্য 2 অ্যান্ড পরেরটার জন্য হচ্ছে 0। সো এটা একটা কমন টপিক গেল, জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিলাম, এগুলো এমসিকিউতে তোমাদের কাজে লাগবে এই জিনিসগুলো। ওকে, কারো কোনো যদি স্টিল প্রবলেম থাকে ভাইয়াকে অবশ্যই জানাবা, ভাইয়া বুঝাই দিব। এনিওয়ান, কেউ কে আছো বুঝো নাই থাকলে কমেন্ট করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি কেউ না বুঝো আমি অবশ্যই তোমাদের বুঝাই দিব। ওকে, 2 and 0, সাবাস, অস্থির অস্থির, গুড, এই তো হয়ে গেল। তো এবার আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে যৌগমূলক। যৌগমূলক, ওকে। তো যৌগমূলক কি, যারা একটু হইলেও পড়ছো তাদের মোটামুটি মোটামুটি যৌগমূলক সম্পর্কে একটা আইডিয়া থাকার কথা। তো যৌগমূলকগুলো কি আসলে, আমরা চলো একটু দেখি আমাদের যৌগমূলক জিনিসটা আসলে কি। হ্যাঁ, এখন তুমি খেয়াল করে দেখো আমাদের যে যৌগমূলক, যৌগমূলক মানে কি? যৌগমূলক মানে হচ্ছে এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে, এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে, আচ্ছা, গঠিত একটি পরমাণু গুচ্ছ, এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ, যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাদেরকে যৌগমূলক বলে। তাদেরকে না, তাদেরকে হবে আর কি, আচ্ছা, তাদেরকে। ওকে, তো তাদেরকে যৌগমূলক বলে। ওকে, এখন দেখো, কাল করো, বলছে এক বা একাধিক পরমাণু সমানে, মানে দেখো যোজনী জিনিসটা কার থাকে আগে বল। যোজনী কার থাকে? যোজনী থাকে আমার বিভিন্ন ধরনের মৌলের, বিভিন্ন ধরনের মৌলের হচ্ছে আমার যোজনী থাকে, ঠিক আছে? কিন্তু একটা সংঘবদ্ধ চক্র, এরা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র, একাধিক মৌল মিলে যৌগ গঠন করছে, ওস্তাদ যৌগ গঠন করছে, কিন্তু আচরণ করে পরমাণুর মতো, মৌলের মতো। মানে হেরা চিন্তা করে দাও কেমন খারাপের খারাপ, কেমন খারাপের খারাপ। বিভিন্ন মৌল মিলায় একটা যৌগ বানাইছিস, বেটা তুই যৌগ, বেটা তুই যৌগ হিসেবে থাক না, সে মৌলের মতো আচরণ করে, তাদেরও একটা যোজনী আছে। তো এরকম কিছু বদমাইশের কিছু গ্রুপ আছে, যেই গ্রুপগুলো আমাদের কেমিস্ট্রিকে কঠিন বানায় ফেলছে, ঠিক আছে? এই বদমাইশের যে গ্রুপ, এই গ্রুপগুলোকে বলা হয় যৌগমূলক, ঠিক আছে? কি বলা হয় বলো, তোদেরকে যৌগমূলক বলা হয়, বুঝতে পারছো? তো যৌগমূলক মনে রাখবা, এরা হচ্ছে খুবই, মনে করো, ফাউল মানুষজন। এরা কোনো কাম নাই, কাম কাজ নাই, কিছু নাই, খাওয়া দাও, নিজেরা নিজেরা যুক্ত হয়ে এরা একটা যৌগ বানায়, আবার আবার পরমাণু দাবি করে, বানাইছে যৌগ বানিয়ে আমি না, আমি পরমাণুর মতো বিহেভ করবো। বদের বদ। ওকে, ফাইন। তা এখন দেখো যে এই যৌগমূলকের সংকেতগুলো একটু জানা লাগবে, সাথে যোজনীটা জানতে হবে। অ্যান্ড দেন এগেইন এগুলো তোমরা সবাই জানো, আমি শিওর তোমরা প্রত্যেকে এগুলো জানো, তোমরা এগুলো এসএসসিতে পড়ছো, মানে এসএসসির জন্য তোমরা কম বেশি 19-এ থাকতে সবাই এগুলো পড়ছো, অ্যাটলিস্ট যৌগমূলক জিনিসটা কি। ওকে, যেমন অ্যামোনিয়াম যদি বলে, অ্যামোনিয়ামের সংকেত কি? অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে আমাদের NH4, NH4, এবং এর একটা চার্জ থাকে NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়ামের সংকেত। অ্যামোনিয়ামের সংকেত কত? সংকেতটা কি? NH4 এবং উপরে একটা প্লাস চার্জ দিতে হয়, এটা একটা ক্যাটায়নিক জটিল, ক্যাটায়নিক যৌগমূলক। ওকে, তারপর দেখো ফসফোনিয়াম, ফসফোনিয়ামকে লেখা হয় PH4 দিয়ে, PH4 মানে অ্যামোনিয়ার মতোই। ওকে, অ্যামোনিয়ার মতোই, PH4, ফসফোনিয়াম মানে কত? PH4। ওকে, ফাইন। কার্বনেট, কার্বনেটের সংকেতটা কি? CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস, এটা হচ্ছে আমাদের কার্বনেট, CO3 2 মাইনাস। ওকে, তাহলে চার্জ কত? 2 মাইনাস। যদি নেগেটিভ চার্জ থাকে তাদেরকে আমরা বলি অ্যানায়ন, পজিটিভ চার্জ থাকলে তাদেরকে আমরা বলি ক্যাটায়ন। তার মানে এই দুইটা হচ্ছে আমাদের ক্যাটায়নিক যৌগমূলক, এটা হচ্ছে আমাদের অ্যানায়নিক যৌগমূলক। তো এটা হচ্ছে কার্বনেট। এখন এরপর বলছে হাইড্রোজেন কার্বনেট, বা এর আরেকটা নাম হচ্ছে বাইকার্বনেট। এর আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে বাইকার্বনেটও বলে অনেক সময়। হ্যাঁ, মানে হাইড্রোজেন কার্বনেটও বলে, আবার বাইকার্বনেটও বলে। তো বাইকার্বনেট দেখো নামই বলছে হাইড্রোজেন কার্বনেট, তার মানে এই কার্বনেটের সাথে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এই যে কার্বনেট আছে CO3, এর সাথে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এর সাথে একটা হাইড্রোজেন থাকলে সেটাকে বলা হয় হাইড্রোজেন কার্বনেট। আর মনে রাখবা, হাইড্রোজেন থাকলে নেগেটিভ চার্জের পরিমাণ কমে যাবে, হাইড্রোজেন যুক্ত হলে নেগেটিভ চার্জের পরিমাণ কমে যাবে। কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? একটা। আগে কয়টা নেগেটিভ চার্জ ছিল? দুইটা। তাহলে কি হবে? দেখো নেগেটিভ চার্জ ছিল দুইটা, কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? একটা। তাহলে কি হবে? একটা নেগেটিভ চার্জ কমে যাবে। ওকে, তাহলে এটা হবে বাইকার্বনেট, HCO3 মাইনাস। এবার দেখো তারপরটা বলছে সালফেট। তাহলে সালফেটের যৌগমূলকের সংকেত কি? SO4
টু মাইনাস, SO4 2 মাইনাস, এটা হচ্ছে সালফেটের সংকেত। ওকে, এখন তারপরেরটার নাম কি? হাইড্রোজেন সালফেট। এই হাইড্রোজেন সালফেটের আরেকটা নাম যেন কি বলছি? বাইসালফেট, বাইসালফেট। ওকে, তাহলে হাইড্রোজেন থাকলে কি হবে? এই যে এখানে গিয়ে একটা হাইড্রোজেন যুক্ত হবে এক্সট্রা করে, সালফেটের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই সালফেটের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। এবং তোমরাই বলো তো তাহলে আমার চার্জ কি হবে? তোমরাই বলো তো আমাদের চার্জ কি হবে? চার্জ এখানে -2 ছিল, তাহলে এখন কি হবে? এই নেগেটিভ চার্জ একটা কমে যাবে, তাহলে হবে HSO4 মাইনাস, HSO4 মাইনাস। ঠিক আছে, HSO4 মাইনাস। ওকে, বুয়েটে এগুলো আসবে ভাইয়া। এটা কি বুয়েটের ক্লাস? এটা হচ্ছে তোর এসএসসির পাওয়ার প্লের ক্লাস, এটা এসএসসিতে আসবে, তোর বুয়েটে কেন আসবে এগুলা? এরপর আসো সালফাইট, সালফাইট। ওকে, সালফাইটের সংকেত কি? SO3 2 মাইনাস, এটা হচ্ছে আমাদের সালফাইটের সংকেত, SO3 2 মাইনাস, SO3 2 মাইনাস। দেখো সালফেট বললে হচ্ছে SO4, সালফাইট মানে এট আর আইট, সালফেট SO4 2 মাইনাস, সালফাইট SO3 2 মাইনাস, সালফেট SO4 2 মাইনাস, সালফাইট SO3 2 মাইনাস। ওকে, আচ্ছা এরপর আসো নাইট্রেট। তাহলে দেখো এটা কি এট লেখছে, নাইট্রেট, নাইট্রেট। তাহলে আমার এই যে NO3, নাইট্রেটের সংকেত হচ্ছে NO3 মাইনাস, NO3 মাইনাস। আর এটা কি নাইট্রাইট, নাইট্রাইট বললে একটা অক্সিজেন কম হবে, NO2 মাইনাস। দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, সালফেট SO4 2 মাইনাস, সালফাইট SO3 2 মাইনাস, মানে একটা অক্সিজেন কমে গেছে। তাহলে সালফেট থেকে সালফাইট হইলে একটা অক্সিজেন কমে যায়। নাইট্রেট NO3 মাইনাস, নাইট্রাইট NO2 মাইনাস, মানে একটা অক্সিজেন কমে যাবে। ক্লিয়ার? ওকে, এরপরটার নাম কি? ফসফেট, ফসফেট। ফসফেটের সংকেত হচ্ছে PO4 3 মাইনাস, PO4 3 মাইনাস, এটা হচ্ছে ফসফেটের সংকেত। কি বলো তো? PO4 3 মাইনাস, ফসফেটের সংকেত। আর লাস্টে হচ্ছে হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড হচ্ছে OH মাইনাস, OH মাইনাস, হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড হচ্ছে কি বলো তো? OH মাইনাস। এখন খেয়াল করো, একটু বোঝার ট্রাই করো, এই সংকেতগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করে ফেলাই ভালো। হ্যাঁ, এগুলা মুখস্থ করে ফেলাই ভালো। ঠিক আছে, কেন মুখস্থ করবা? কারণ তোমার এসএসসিতে এইগুলা মুখস্থ করে ফেললে তোমার অনেক কিছু অনেক সহজে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটা কিন্তু এসএসসির জন্য। ওকে, তাহলে দেখো খেয়াল করো, হাইড্রোক্সাইডকে আমরা কি OH মাইনাস দ্বারা প্রকাশ করব, ফসফেটকে কি দ্বারা প্রকাশ করবো? PO4 3 মাইনাস দ্বারা প্রকাশ করবো, রাইট? আচ্ছা, এতটুকু বুঝতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। এইটুক আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। এখন এবার আসো, তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, তোমরা এবার আমাকে উত্তর দিবা। তোমরা আমাকে উত্তর দিবা যদি আমি তোমাদেরকে বলি বাইফসফেটের সংকেত কি হবে? বাইফসফেট, দেখি উত্তর করতে পারো কিনা। বাইফসফেটের সংকেতটা কি হবে? বাইফসফেট, বাইফসফেটের সংকেত কি হবে? ওকে, এবার তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে বাইফসফেটের সংকেতটা কি হবে? বাইফসফেট, বাইফসফেট। ওকে, সো দেখি ট্রাই করো তো পারি কিনা। বাইফসফেট, বাইফসফেটের সংকেত কি হবে গাইস? বাইফসফেট, নাজমুস সাকিব, ভেরি গুড। আরাফাত হোসেন আবির, ও আচ্ছা, তুমি এইখানেও দিতে পারবা নেগেটিভ, এই জায়গাতেও মাইনাস চার্জ দিতে পারবা, সমস্যা নাই। তোমরা মনে হয় এইখানে দিয়ে ইউজ টু, ঠিক আছে, তোমরা ওইখানেই দিও, সমস্যা নাই। হ্যাঁ,
বাট অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে এই যে অক্সিজেনের উপর মাইনাস, অ্যাকচুয়ালি অক্সিজেনের উপর মাইনাস তোমরা বড় হলে শিখবা, এসএসসিতে গেলে তখন শিখতে পারবা, বা তুমি যখন আরেকটু বড় কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে তখন বুঝবা যে অক্সিজেনের উপরে মাইনাস থাকে। তোমাদের যেটা এসএসসিতে তোমরা এটাই শিখো, এই যে ওর এইচের উপর এই দিক দিয়ে মাইনাস দাও। বাইফসফেটের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ। নুসিফা জান্নাত, নওরিন, নিশাত, মোহাম্মদ সানু একটু ভুল হয়েছে, নাজমুস সাকিব ঠিক হয়েছে, ওকে। এনিওয়ান একটু দেখি, না ঠিক লিখছো, থ্যাংক ইউ সো মাচ গাইস। নাজমুস সাকিব, সানু, মোহাম্মদ সানু, তুমি একটা নেগেটিভ চার্জ কমাইতে গিয়ে একটা নেগেটিভ চার্জ বাড়াই দিছ, ঠিক আছে, বাকি সব ঠিক আছে, ওকে। সো এনিওয়ান আর তোমাদের কমেন্ট, ওকে আচ্ছা, ওকে। তাহলে দেখো ফসফেট যদি বলে বাইফসফেটের সংকেত কি, এই যে এইচ, ফসফেট মানে কি PO4, তাহলে বাইফসফেট বললে তার সাথে কি যুক্ত হবে, তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। এন্ড ফসফেটের উপরে চার্জ কত ছিল, 3 একটা হাইড্রোজেন যুক্ত হলে একটা মাইনাস কমে যাবে, সো হবে 2 ঠিক আছে, ওকে ফাইন, এই তো বুঝে গেছি আমরা, গুড। Just a minute, wait. এই যাবে, ঠিক আছে, গুড। চলো তাহলে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। এখন আমরা দেখবো এগুলোর যোজনী কত। তো যোজনী বোঝার জন্য আসলে কিছুই লাগে না, তুমি যদি এদের সংকেত জানো তাহলেই তুমি তার যোজনী বের করে ফেলতে পারবা। তুমি যদি এগুলার সংকেত জানো তাহলেই তুমি এদের কি বের করে ফেলতে পারবা, যোজনী বের করে ফেলতে পারবা, জাস্ট সংকেতটা জানা লাগবে তোমার, ওকে। তো এখন তুমি দেখো তো এই যে এইখানে চার্জ কত, খেয়াল করো তো এই জায়গায় চার্জ কত, এই যে অ্যামোনিয়ামের উপরে কত আছে, +1 আছে না, দেখো তো কয়টা চার্জ আছে, একটাই আছে, কত +1, একটা প্লাস, রাইট, তাহলে এটা যোজনী হবে 1, এটা যোজনী কত 1, এর যোজনী হবে আমাদের 1। বলতো এই যে ফসফোনিয়ামের কয়ত চার্জ আছে, একটাই প্লাস চার্জ আছে, রাইট, কত প্লাস চার্জ, প্লাস কয়টা আছে, একটা, মানে +1, তার মানে এরও যোজনী হচ্ছে আমাদের 1। দেখো যে কার্বনেট কত মাইনাস, কার্বনেট 2 মাইনাস, রাইট, কার্বনেট 2 তাহলে এর জন্য যোজনী হবে 2, মানে যতগুলো চার্জের পরিমাণটাই তার যোজনী। যেমন বাইকার্বনেটের যোজনী কত, দেখো মাইনাস, কয়টা মাইনাস, একটা মাইনাস, তাহলে তার যোজনী হচ্ছে 1। সালফেটের উপরে কয়টা মাইনাস, দেখো তো সালফেট 2 মাইনাস, তাহলে যোজনী কত 2। বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট, এখানে কত দেখো তো একটাই মাইনাস, তাই এর যোজনী হচ্ছে আমাদের 1। সালফাইটে কত মাইনাস, সালফাইটে আমাদের 2 মাইনাস, দেখো সালফাইটে কত মাইনাস, 2 মাইনাস, তাহলে যোজনী কত 2। নাইট্রেটের যোজনী কত, খেয়াল করো তো, নাইট্রেটে একটাই মাইনাস, তাহলে যোজনী হচ্ছে 1। নাইট্রাইটে কত মাইনাস, -1, তাহলে এরও যোজনী হবে 1। ফসফেটের যোজনী কত, 3 তাহলে ফসফেটের যোজনী হবে এখানে তোমার 3। হাইড্রোক্সিলের যোজনী কত 1, যোজনী হচ্ছে 1, ঠিক আছে, ফাইন, দ্যাটস ইট, শেষ। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে এই বাইসালফেটের যোজনী কত, এবার কোশ্চেন হচ্ছে বাইফসফেটের যোজনী কত। সো এবার তোমরা একটু আমাকে উত্তর দাও তো, আমার এখানে যে বাইফসফেট আছে, এই বাইফসফেটের যোজনী কত হবে বলো তো, এখান থেকে বাইফসফেটের যোজনী কত হবে। আমার এখানে যে বাইফসফেটটা আছে, এই বাইফসফেটের যোজনী কত হবে, এটার যোজনী কত হবে, বলো ভাইয়ারা দেখি, আমাদের বাইফসফেটের যোজনী কত, গুড। বাইফসফেটের যোজনী কত, আমাদের এই বাইফসফেটের যোজনী হচ্ছে 2, কত 2, কেন, এই যে এখানে 2 আছে, সো এই জায়গায় যোজনী হচ্ছে 2, ওকে। সো দিস ইজ ইট। তো আই হোপ তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো
যে আমাদের কিভাবে এই যে আমরা যৌগমূলক থেকে সেই যৌগমূলকের যোজনী বের করতে পারবো। তো যৌগমূলক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন যৌগ গঠন করতে যাবা, তুমি যখন বন্ধন নিয়ে পড়বা, তখন দেখবে এরকম অনেক যৌগ থাকে এবং এই যৌগগুলোরও কিভাবে বন্ধন তৈরি হয় সেগুলো আমরা দেখাবো। এগুলোর প্রত্যেকটারই কিভাবে এই যৌগগুলো তৈরি হয়েছে, সমযোজী বন্ধন বলো, সন্নিবেশ সমযোজী বন্ধন বলো, সেগুলো নিয়ে আমরা ডিটেলে আমাদের ক্লাসের মধ্যে ইন ডিটেল আলোচনা করবো। যখন তোমরা পাওয়ার প্লে ক্লাস করবা তখন আমরা এই জিনিসগুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার দেখো যৌগমূলক থেকে যৌগ গঠন মানে ধরো তোমাকে আমি বললাম কয়েকটা এক্সাম্পল দেই। সাপোজ তোমাকে আমি বললাম, একটু আগে দেখছো না মৌল দিয়ে যৌগ গঠন, এরকম তোমাকে আমি বললাম অ্যালুমিনিয়াম অ্যান্ড তোমাকে আমি বললাম সালফেট SO4 2-, এই দুইটা দিয়ে তুমি যৌগ গঠন করো। এখন দেখো তুমি অ্যালুমিনিয়াম অ্যান্ড সালফেট দিয়ে কিভাবে যৌগ গঠনটা করবা। তো প্রথমত তুমি আগে দেখো তোমার অ্যালুমিনিয়ামের যোজনী আনতে হবে। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। বলছিলাম না যৌগমূলক কার মতো আচরণ করে? মৌলের মতো আচরণ করে। যৌগমূলক কার মতো আচরণ করে? মৌলের মতো আচরণ করে। সো অ্যালুমিনিয়ামের হচ্ছে 3, আর আমার যেখানে সালফেট আছে দেখো তো এই সালফেটের যোজনী কত? এই যে চার্জ হচ্ছে -2, তাই সালফেটের যোজনীয় হচ্ছে 2। এখন আমি যখন যৌগ লিখব তখন আমি কিভাবে লিখব? আমার লেখার নিয়মটা হচ্ছে আমি ফার্স্টে অ্যালুমিনিয়াম লিখব, তারপরে আমি এখানে সালফেট লিখব। ওকে, তো সবসময় মনে রাখবা যৌগমূলককে আগে ব্রেকেট দিয়ে ফেলবা। এটা হচ্ছে লেখার সবচেয়ে শর্টকাট নিয়ম, আগে ব্রেকেট দিয়ে ফেলবা। ব্রেকেট দেওয়ার পর যদি যৌগমূলক থাকে, যেমন আমরা জানি সালফেট আমাদের যৌগমূলক, যেটা আমরা মাত্রই দেখলাম যে সালফেট আমাদের একটা যৌগমূলক, তাই না? তো দেখো যেহেতু সালফেট আমাদের একটা যৌগমূলক, তাহলে আমাদের এখন কি করতে হবে? এবার এর যোজনী যাবে এর কাছে, এর যোজনী যাবে এর কাছে, মানে এবার যোজনী আদান প্রদান করতে হবে, এরটা এর কাছে এরটা এর কাছে, তাই না? তাহলে দেখো সালফেটের যোজনী হচ্ছে 2, যাবে অ্যালুমিনিয়ামের কাছে। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, যাবে আমাদের সালফেটের কাছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম এবং সালফেট দিয়ে যৌগ গঠন। খেয়াল করো সিমিলার সেম জিনিসটাই কিন্তু আমরা কার জন্য অ্যাপ্লাই করছি? মৌলের জন্য অ্যাপ্লাই করছি। বাট এখন দেখো সালফেট এটা একটা যৌগ হওয়া সত্ত্বেও এর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম অনুসরণ করতেছি, এর যোজনী ওর কাছে, ওর যোজনী এর কাছে। ইজন্ট ইট রাইট? আচ্ছা চলো আমরা একটু দেখি, আর একটু দেখি। ধরো তোমাকে আমি এবার আরেকটা এক্সাম্পল দিলাম। সাপোজ তোমাকে আমি দিলাম ক্যালসিয়াম আর তোমাকে দিলাম হচ্ছে নাইট্রেট, ক্যালসিয়াম আর দিলাম হচ্ছে নাইট্রেট। ওকে, এখন তুমি দেখো তোমার এইখানে আমাদের ক্যালসিয়ামের যোজনী কত? আমাদের ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তোমরা দেখবা। আর আমাদের নাইট্রেটের যোজনী কত? নাইট্রেটের যোজনী হচ্ছে 1। এই যোজনী জিনিসটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখো, মানে অ্যাটলিস্ট ধাতুগুলার যোজনী। হ্যাঁ, অধাতুগুলার যোজনী তো ভাইয়া ইলেকট্রন বিন্যাস করে তোমাদের দেখাই দিলাম। হ্যাঁ, গ্রুপ 1-এর ধাতুর যোজনী 1, গ্রুপ 2-এর ধাতুর যোজনী হচ্ছে 2। এগুলা গতদিন মানে তোমরা মৌলের পর্যায়ে কি জানি তোমাদের জন্য মনে হয় পর্যায় সারণী, তোমাদের জন্য অধ্যায়ের নাম হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণীতে তোমরা দেখছো না গতদিন যে গ্রুপ 1-এর ধাতু, গ্রুপ 2-এর ধাতু, রাইট? তো গ্রুপ 1-এর জন্য যোজনী 1, গ্রুপ 2-এর জন্য যোজনী 2, গ্রুপ 3-এর জন্য যোজনী 3। এইটুকু এইভাবে অ্যাটলিস্ট মনে রাখো। ওকে, তাহলে ক্যালসিয়াম গ্রুপ 2-এর ধাতু, তাই এর জন্য যোজনী 2, নাইট্রেটের জন্য 1। তাহলে এখন এর জন্য আমরা যৌগটা কিভাবে লিখব? যৌগ লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট আমি লিখলাম যৌগমূলক ক্যালসিয়াম লিখলাম, তারপর আমি এবার এখানে কি লিখবো? নাইট্রেট লিখবো, NO3 লিখবো। লিখলাম, লেখার পর এবার আমাদের কাজ কি? একে আমি ফার্স্টে ব্রেকেট দিয়ে দিব। ব্রেকেট দিয়ে এবার আমার কাজ কি? কাজ হচ্ছে ক্যালসিয়ামেরটা যাবে এইখানে, নাইট্রেটেরটা আসবে এখানে। তাহলে নাইট্রেটের হচ্ছে 1 ক্যালসিয়ামের সামনে, ক্যালসিয়ামের হচ্ছে 2 এইখানে। সো নাইট্রেটের 1 তো আর লেখা লাগে না, সো লিখলাম না, দ্যাটস ইট। এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ওকে, আচ্ছা এখন তোমরা আমাকে এবার বলবা, এবার বলো তো দেখি এই দুইটা দ্বারা গঠিত যৌগ কি হবে? অ্যামোনিয়াম আর হচ্ছে PO4 3-, অ্যামোনিয়াম প্লাস আর PO4 3-। এখন এদের দ্বারা গঠিত যৌগটা কি হবে? এদের দ্বারা গঠিত যৌগটা কি হবে একটু বলো আমাকে দেখি, পারো কিনা? অ্যামোনিয়াম এবং ফসফেট এদের দ্বারা গঠিত যৌগটা কি হবে?
ওকে, কি উত্তর কি হবে? উত্তর দাও। কই 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 কই, ইয়েস, দাঁড়াও, কমেন্টস গুলো গেল কই, এই যে, হ্যাঁ সাবাস, ভেরি গুড, ভেরি গুড। সানু ঠিক উত্তর দিছ, জেবা ফিও ঠিক উত্তর দিছ, থ্যাংক ইউ, গুড। ঠিক আছে, চলো তাহলে এটার জন্য কি হবে, এই যে অ্যামোনিয়াম NH4, এটাকেও ব্রেকেট দিয়ে ফেলি ফার্স্টে, তারপরে PO4, এটাকেও ব্রেকেট দিয়ে ফেলি ফার্স্টে। এবার এর যোজনী কত আমরা জানি, আমাদের এটার যোজনী হচ্ছে আমাদের 3, এটার যোজনী কত 1, এরটা ওর কাছে এরটা এর কাছে, তাহলে কি হবে, জাস্ট যোজনী এক্সচেঞ্জ করে দিবা, এর কাছে 3 চলে আসবে, NH3 NH4 3 PO4, ওকে, দ্যাটস ইট। চলো তাহলে এবার একটু দেখি তো এইটার জন্য কি হবে, দেখো তো। এখন এখন তোমাকে আমি বললাম, দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আর তোমাকে সালফেট দিয়ে দিলাম, বলো তো কি হবে, MgSO4 2-, হ্যাঁ। তো এই দুইটা নিয়ে আমাদের কি হবে, এখন দেখো খেয়াল করো, এই দুইটা দিয়ে আমাদের কি হবে, তাহলে এই দুইটা দিয়ে কি হবে, সিম্পল। দেখো প্রথম কথা হচ্ছে আমি ম্যাগনেসিয়াম লিখবো এখানে, এবং আমি এখানে সালফেট লিখবো, ওকে, লিখলাম, ব্রেকেট দিয়ে ফেললাম, যেহেতু এটা যৌগমূলক। এখন আমরা সবাই জানি আমাদের ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, আমাদের সালফেটেরও যোজনী হচ্ছে 2, তাহলে কি করব, সালফেটের যোজনী যাবে ম্যাগনেসিয়ামের কাছে, ম্যাগনেসিয়ামের যোজনী যাবে সালফেটের কাছে, ম্যাগনেসিয়ামেরও 2 এটাও 2। তো যদি যোজনী কখনো এরকম সেম হয়ে যায়, যদি কখনো দেখো এরকম যোজনী সেম হয়ে গেছে, তাহলে কি করব, এদেরকে কাটাকাটি করে দিতে হয়, এদেরকে কাটাকাটি করে দিতে হয়। তো কাটাকাটি করে দিলে আমার থাকতেছে কি, কাটাকাটি করে দিলে আমার থাকতেছে ম্যাগনেসিয়াম, আর থাকতেছে এখানে সালফেট। তাহলে যোজনী সেম হয়ে গেলে কি করব, যোজনী সেম হয়ে গেলে কাটাকাটি করে দিব, যোজনী সেম হয়ে গেলে কাটাকাটি করে দিব, দ্যাটস ইট, ডান হয়ে গেল। ওকে, এবার এবার খেয়াল করো, এরপরে আমি যদি তোমাকে এখান থেকে আরেকটা বলি, সাপোজ তোমাকে আমি বললাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অ্যান্ড হাইড্রোক্সাইড নিয়ে, তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম অ্যান্ড হাইড্রোক্সাইড নিয়ে এলে কি হবে, খুব সিম্পল, আমরা ম্যাগনেসিয়াম লিখবো আর আমরা ব্রেকেট দিয়ে হাইড্রোক্সিলকে লিখবো, ওকে, যৌগমূলক থাকলে ব্রেকেট দিয়ে দিও আগে। আচ্ছা, দেওয়ার পরে এবার আমাদের তুল্য সংখ্যা আদান প্রদান করতে, সরি যোজনী, এটার যোজনী হচ্ছে 2, এটার যোজনী হচ্ছে 1, ওকে। আমরা এখন যোজনী পড়ি, কদিন পরে এটা তুল্য সংখ্যা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো এখন কি হবে দেখো, এর যোজনী এর কাছে যাবে, এর যোজনী এর কাছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হাইড্রোক্সিলের কাছে, এই হাইড্রোক্সিলের যোজনীর কাছে। এবার কি কাটাকাটি করার দরকার আছে? না, এবার কাটাকাটি করার দরকার নেই, যদি সেম হয়ে যায় তখন তুমি কাটাকাটি করে দিবা, ওকে ফাইন। আশা করি এগুলো তোমরা সবাই বুঝতে পারছো। তো এই দিস ইজ ইট, এগুলোই আমরা সাধারণত হচ্ছে তোমার একটু বেসিক আলোচনা করে নিলাম, মানে যৌগ কিভাবে গঠিত হয়, যৌগমূলক কী জিনিস, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী কি, যোজনী কিভাবে বের করে, বেসিক্যালি তোমাদেরকে এই যে যোজনীগুলো বের করা কিভাবে, এইগুলাই শিখাইলাম। কারণ এইগুলা, এই বেসিক থেকে তোমার পরীক্ষায় সিকিউতে প্রশ্ন আসবে, এইখান থেকে সিকিউতে প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসে, PCl5 গঠিত হইলেও NCl5 গঠিত হয় না কেন, বা SF6 কিভাবে গঠিত হয়, ওকে, H2S গ্যাস, H2O তরল কেন, এই ধরনের অনেক বেশ কিছু কোশ্চেন্স আছে, বেশ কিছু প্রবলেমস আছে যেগুলো তোমাদের সিকিউতে আসে। তো সিকিউতে সেই প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করার জন্য আমাদের কিছু বেসিক জানাটা ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদেরকে ইনিশিয়ালি বেসিকগুলো শিখাই দিলাম। এখন আমরা বেসিক্যালি আমাদের বন্ধন নিয়ে আলোচনা করব। এই আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কি পড়তে আসছি, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা আমাদের রাসায়নিক বন্ধন পড়তে আসছি। বাট আমি কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত বন্ধন কি এটা পড়াই নাই। তাহলে আমি কি পড়াইছি, তখন বেসিক পড়াইছি। এখন ভাই এই বেসিকগুলো কি আমাদের বইতে আছে? হ্যাঁ, এই বেসিকগুলো তোমাদের বইতেও আছে, তোমাদের বইতেও আছে, ঠিক আছে। তো ভাইয়া এই যে ইলেকট্রন বিন্যাসের থেকে যে যে উত্তেজিত হওয়া, অনুত্তেজিত হওয়া, উত্তেজিত কোনটা হবে কোনটা, এটা কেন এত ডিটেল করে পড়াইলেন? কারণ আছে, কারণ হচ্ছে তুমি যদি কোনটা কখন উত্তেজিত হবে এটা না বুঝো, তাহলে তোমার পক্ষে এই বন্ধন থেকে যে সিকিউ প্রশ্নগুলো আসবে সেগুলো উত্তর করা কিছুটা কঠিন হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে, বোঝা গেছে? এগুলো করা একটু কঠিন হয়ে যাবে।
তা আমি এখন তোমাদেরকে এই বন্ধন সম্পর্কে একটু আইডিয়া দিব। দেখো, রাসায়নিক বন্ধন হচ্ছে দুই ধরনের। আমি তোমাদের খুব বেশি ক্লাস আর বড় করব না, এইগুলো নিয়ে ডিটেল আলোচনা আমার লেকচারে ছিল। দেখো, আজকে লেকচার ভাবছিলাম তোমাদেরকে অনেক কিছু পড়াবো, এই যে আয়নিক বন্ধন নিয়ে অনেক কিছু পড়াবো, তারপরে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী বন্ধন নিয়ে অনেক কিছু পড়াবো ভাবছিলাম, তারপরে মুক্ত জোর কী, বন্ধন জোর কী, তারপরে অষ্টক ও দুইয়ের নিয়ম কী, অষ্টক নিয়মের ব্যতিক্রম কী, মানে অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ ডিটেল পড়াবো ভাবছিলাম। তারপরে তোমাদের হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন কি, এটা পড়াবো। তারপর হচ্ছে এই যে PCl5 গঠিত হলে NCl5 গঠিত হয় না কেন, তারপরে এইগুলা কিভাবে গঠিত হয়, ওকে। তারপরে যেমন OF4 হয় না কেন, OF6 হয় না কেন, ওকে। সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, এদের মধ্যে পার্থক্য, তারপর ধাতব বন্ধন, মানে অনেক কিছু ছিল আজকের লেকচারে, ভাবছিলাম পড়াবো, বাট যেহেতু সময় সংকীর্ণ, সো আমি তোমাদের খুব বেশি কিছু দেখাইতে হয়তো পারবো না আজকে। ইনশাল্লাহ আমাদের ক্লাসে এগুলো সব পড়াবো আমরা, হ্যাঁ। এবং এরপরে এই প্রতিটা জিনিস, প্রতিটা বেসিক আমরা আস্তে ধীরে পড়ানোর পরেই তারপরে গিয়ে তোমাদেরকে আমরা কি পড়াবো জানো, এরপরে গিয়ে আমরা তোমাদেরকে সিকিউ সলভ করাবো। অর্থাৎ একটা ক্লাসেই তোমার কমপ্লিট অ্যান্ড পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে, মানে তোমার জন্য যা যা জানা প্রয়োজন। কারণ আমরা কি বলছি যে এই কোর্সে আমরা কি করব, এই কোর্সে আমরা তোমাদেরকে 100তে 100 পাওয়ার প্রিপারেশন নেব, এবং এতটুকু এনশিওর করব যে আমাদের ক্লাসের স্লাইড থেকেই তোমাদের সকল কিছু কমন আসছে, ওকে। তো আমরা সেভাবেই তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো, ওকে, ফাইন। চলো এখন এবার একটু খেয়াল করো, এবার আমরা দেখবো আমাদের রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন আমাদের কয় ধরনের? রাসায়নিক বন্ধন হচ্ছে আমাদের দুই ধরনের। একটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন, আরেকটাকে বলা হয় আন্ত আণবিক বন্ধন। হ্যাঁ, তো এই যে অন্ত আণবিক বন্ধনই হচ্ছে আবার আমাদের তিন ধরনের। একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে সমযোজী, আর একটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন। আর আন্ত আণবিক বন্ধন হচ্ছে আমাদের দুই ধরনের। একটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড এবং আরেকটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো এই প্রতিটা জিনিস কি, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে একটু একটু করে, ঠিক আছে। প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে, অন্ত আণবিক বন্ধন কি আর আন্ত আণবিক বন্ধন কি, এই দুজনের মাঝখানে বেসিক ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, আগে এটা বুঝতে হবে অন্ত আণবিক কি আর আন্ত আণবিক কি। হ্যাঁ, এখন একটু খেয়াল করো যে ভাইয়া অন্ত আণবিক জিনিসটা কি। অন্ত মানে কি, আগে এটা বুঝো। অন্ত মানে হচ্ছে নিজ। যদি বলে ভাই অন্ত মানে কি, অন্ত মানে হচ্ছে নিজ। অন্ত মানে কি, নিজ। অর্থাৎ নিজের ভিতরে যেই বন্ধন, সেটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন। নিজের ভিতরে যেই বন্ধন, হ্যাঁ, সেটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন, ওকে। আর আন্ত মানে কি, আন্ত মানে হচ্ছে আমাদের, আন্ত মানে হচ্ছে আমাদের মধ্যে যেই বন্ধন, সেটাকে বলা হয় আন্ত আণবিক বন্ধন, ওকে। অন্ত আণবিক কি বলছি, নিজের মধ্যে যেই বন্ধন সেটা অন্ত, আর আমার সাথে আরেকজনের যে বন্ধন সেটাকে বলা হয় আন্ত। এখন দেখো, আমি মানুষ, রাইট? আমি কি একটা মৌল না যৌগ, বলো তো, বলো তো। আমরা মানুষ কি মৌল নাকি যৌগ, বলো। আমরা মানুষ কি মৌল নাকি যৌগ, বলো বলো। আমরা মানুষ কি মৌল নাকি যৌগ? আমরা মানুষরা কি মৌল নাকি যৌগ, বলো। আমরা মানুষরা হচ্ছে যৌগ, রাইট? আমরা মানুষরা হচ্ছে যৌগ, আমরা হচ্ছি যৌগ। আর আমরা প্রত্যেকে কিন্তু যৌগ। যৌগ কিভাবে গঠিত হয়? মৌল দ্বারা গঠিত হয়। তো এখন একটু সিম্পলি তোমাদেরকে বুঝাই দিব যে অন্ত কি আর আন্ত কি। সাপোজ ধরো তোমার কাছে দুইটা ব্রোমিন পরমাণু আছে, কথার কথা ধরো দুইটা ব্রোমিন পরমাণু আছে। দেখো, এইটা একটা ব্রোমিন পরমাণু, এইটা তোমার কাছে আরেকটা ব্রোমিন পরমাণু। তো এই যে দুইটা ব্রোমিন পরমাণু, এই ব্রোমিন পরমাণু আর এই ব্রোমিন পরমাণু, এদের মাঝখানে সমযোজী বন্ধনের মাধ্যমে এরা একটা অণু গঠন করে, যাকে বলা হয় হচ্ছে তোমার এই জিনিসটা, এই যে এই ব্রোমিন Br2, মানে এভাবে একটা কি তৈরি করে, এভাবে একটা অণু তৈরি করে। হ্যাঁ, তাহলে ব্রোমিন একটা অণু তৈরি করছে কিভাবে? দুইটা পরমাণু মিলে, এই ব্রোমিন পরমাণু আর এই ব্রোমিন পরমাণু, দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করছে। এটাকে এই একটা অণু তৈরি করছে।
তো এই একটা অণুর মধ্যে তার পরমাণুগুলোর যেই বন্ধন সেটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন। কোনো একটা অণুর মধ্যে তার পরমাণু সমূহের মাঝখানে যেই বন্ধন থাকে সেটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন। কোনো একটা অণুর মধ্যে তার পরমাণু সমূহের যেই বন্ধন থাকে তাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন। আর এখন যদি তোমাকে বলা হবে আন্ত আণবিক বন্ধনটা কি, তাহলে দেখো আন্ত আণবিক বন্ধনটা হচ্ছে এইখানে একটা ব্রোমিন আছে, এই জায়গাতে আরেকটা ব্রোমিন অণু আছে, দেখো এবার কিন্তু অণু, এই জায়গাতে আরেকটা ব্রোমিন অণু আছে, এই জায়গাতে আরেকটা ব্রোমিন অণু আছে। খেয়াল করে দেখো এখন কি হয়েছে, ব্রোমিন অণু এগুলা কিন্তু দেখো, এটা একটা ব্রোমিন পরমাণু, এটা একটা ব্রোমিন পরমাণু, দুইটা পরমাণু মিলে যুক্ত হয়ে একটা ব্রোমিন অণু তৈরি করছে, ঠিক আছে। আর দেখো এইখানে একটা ব্রোমিন অণু আছে, এখানে আরেকটা ব্রোমিন অণু আছে, এখানে আরেকটা ব্রোমিন অণু আছে, এখানে আরেকটা কি আছে, ব্রোমিন অণু আছে। এই অণুগুলোর মাঝখানে এই যে এই অণুগুলো আছে, এই প্রতিটা অণুর মাঝখানে আবার একজন আরেকজনকে আকর্ষণ করে, এরা আবার একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করে। ওকে, একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করে, এই যে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করতেছে এদেরকে বলা হয় আন্ত আণবিক বন্ধন। ঠিক আছে, আন্ত মানে হচ্ছে আমাদের মধ্যে যে বন্ধন, মানে আমি, এটা মনে করো এআর ভাইয়া, এটা ডিডিটি চাচ্চু, এটা তোমাদের সায়েম ভাইয়া, এই আমরা প্রত্যেকেই কিন্তু যৌগ, এই আমাদের মাঝখানে যে একটা বন্ধন কাজ করে সেটাকে বলা হয় আন্ত আণবিক বন্ধন। অর্থাৎ অণুর মাঝখানে যে বন্ধন কাজ করে, একটা অণুর সাথে আরেকটা অণুর যে বন্ধন সেটাকে আন্ত আণবিক বন্ধন। আর অন্ত আণবিক বন্ধন কি, অন্ত মানে হচ্ছে নিজের ভিতরে যে বন্ধন, অর্থাৎ একটা অণুর ভিতরে তার মধ্যে যে পরমাণু আছে সেই পরমাণুগুলোর যে বন্ধন সেটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন। সেটাকে কি বন্ধন বলে বলো তো, অন্ত আণবিক বন্ধন বলে। ওকে, সো লেটস ডু অ্যানাদার থিং। চলো আমি তোমাদেরকে দুইটা কেস দেখাচ্ছি এখানে, তুমি বলবা কোনটা অন্ত আণবিক কোনটা আন্ত আণবিক। তোমার আমি বললাম এখানে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে আমাদের H2O, এটা আমি একটু পরে তোমাদেরকে পড়াবো, এটা হচ্ছে আমাদের পানি, ঠিক আছে। আর এইখানে আমি তোমাকে এভাবে দিলাম HOH, এটা মানে পানি, এরপর দিলাম HOH, এটা হচ্ছে পানি। এখন তোমাকে আমি বললাম দুইটা চিত্রের মধ্যে কোথায় অন্ত আণবিক আছে আর কোথায় আন্ত আণবিক আছে, বলো। 1 নাম্বার কেস আর 2 নাম্বার কেস, বলো। এই যে এইখানে কি, এটা কি পানি, এই অক্সিজেন কি একটা পরমাণু, এই হাইড্রোজেন কি একটা পরমাণু, এই হাইড্রোজেন কি একটা পরমাণু, তাহলে পরমাণুর সাথে পরমাণুর যে বন্ধন সেগুলোকে কি বলা হয়, অন্ত আণবিক বন্ধন। আর দেখো এইখানে এটা কি একটা অণু, এটা কি আরেকটা অণু, এটা কি আরেকটা অণু, তাহলে এই অণুগুলার মাঝখানে যে বন্ধন সেটাকে কি বলে, অণুগুলার মাঝখানে যে বন্ধন সেটাকে কি বলে, আন্ত আণবিক বন্ধন। তো এইটা হবে আমাদের আন্ত আণবিক বন্ধন, আর এইটা হচ্ছে আমাদের অন্ত আণবিক বন্ধন। তার মানে কোনো একটা যৌগে পরমাণুগুলোর মধ্যে যেই বন্ধন থাকে সেটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন। আর কোনো একটা যৌগে, মানে কোনো একটা যৌগ তার পাশে আরেকটা যৌগ, তার পাশে আরেকটা যৌগ, অর্থাৎ যৌগর সাথে যৌগের যেই বন্ধন সেটাকে বলা হয় আন্ত আণবিক বন্ধন। বেসিক ডিফারেন্সটা বুঝছো কিনা বলো, বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা কমেন্ট করো, বলো আমি এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, অন্ত আণবিক আর আন্ত আণবিকের মধ্যে বেসিক ডিফারেন্স বুঝতে পারছি কিনা। এই যে অন্ত আণবিক বন্ধন, এই অন্ত আণবিক বন্ধনই হচ্ছে আমাদের 3 ধরনের বন্ধন। একটাকে বলি আয়নিক বন্ড, একটাকে বলি সমযোজী বন্ড, আর একটাকে বলি ধাতব বন্ড। এই সমযোজী বন্ধনেরই একটা স্পেশাল কেস হচ্ছে স্পেশাল সমযোজী বন্ধনের একটা স্পেশাল কেস কি, স্পেশাল কেস হচ্ছে তোমার এই সমযোজী বন্ধনের স্পেশাল কেস হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, সমযোজী বন্ধনের একটা স্পেশাল কেস হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে অন্ত আণবিক বন্ধন আবার কয় ধরনের, 3 ধরনের, আয়নিক, সমযোজী আর ধাতব। সমযোজীর মধ্যে আরেকটা পার্ট আছে সন্নিবেশ সমযোজী বন্ধন, যেগুলো নিয়ে ডিটেল পড়ানো হবে তোমাদেরকে। ওকে, আর আন্ত আণবিক বন্ধন কয় ধরনের, 2 ধরনের, একটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড অ্যান্ড আরেকটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স। একটার নাম হাইড্রোজেন বন্ধন এবং আরেকটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বন্ধন। হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে। তাহলে আন্ত আণবিক বন্ধন কয় ধরনের, আন্ত আণবিক বন্ধন 2 ধরনের, হাইড্রোজেন বন্ড আর ভ্যান ডার ওয়ালস ফোর্স।
এই হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়েও আমরা আমাদের ক্লাসে ইন ডিটেল আলোচনা করব। এখান থেকেও তোমাদের পরীক্ষায় এসএসসিতে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এসএসসিতে যত ধরনের প্রশ্ন আসবে সবই তোমাদেরকে ভাইয়ারা ইনশাল্লাহ কভার করে দিব। ওকে, সবই তোমাদেরকে ইনশাল্লাহ কভার করে দিব। যা যা থাকবে তোমাদের জন্য, যা যা দরকার সব তোমাদের কমপ্লিট করে দিব আমরা আমাদের পাওয়ার পয়েন্ট ক্লাসে। প্রতিটা বেসিক, প্রতিটা জিনিস ডিটেইল, একদম ডিটেইল পড়ানোর পর তারপরে আমরা তোমাদের সিকিউ এবং এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা 2 মিনিট, জাস্ট 1 মিনিট ওয়েট করো, জাস্ট 1 মিনিট। ওকে, তো দেখো, আসো ভাইয়া, এখন কথা হচ্ছে যে তাইলে এবার ভাইয়া আমরা কি এখন এগুলো পড়বো কিনা। আমি চাইছিলাম আজকে তোমাদের পড়াইতে অনেক কিছু, বাট যেটা দেখলাম আর কি, তোমাদের অনেকেরই বেসিকে একটু ঘাটতি ছিল। তোমরা অনেকেই যোজনী টোজনী কি অনেক কিছুই বুঝো না, সো দ্যাটস আসলে আমার ওই জায়গাতে অনেক টাইম দেওয়া লাগছে, যোজনীর ওই জায়গাতে। আদারওয়াইজ আমি না হয় যদি তোমরা এগুলো বুঝতে ভালো মতো করে, তাইলে আমি হয়তো তোমাদের ডিরেক্টলি এখানে চলে আসতে পারতাম, ঠিক আছে? তো যাই হোক, আজকে আর আমি খুব বেশি দূর আগাচ্ছি না, কারণ এগুলো এখন তোমাদের বুঝাইলে মাথার মধ্যে ঢুকবে না, কারণ আমি অনেক 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 সুন্দরভাবে তোমাদেরকে এই জিনিসগুলো পড়াবো, খুব সহজভাবে এবং বেসিক যারে বলে আর কি, ঠিক আছে? জীবনে আল্লাহ দুনিয়া যেখান থেকে যে প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবা। সো এইগুলো তোমাদেরকে ওইভাবেই পড়াবো ইনশাল্লাহ আমাদের পাওয়ার পয়েন্ট ক্লাসে। তো আজকে তোমাদেরকে ভাইয়ার এক্সট্রা করে এখন আর প্রেশার দিচ্ছি না। তো তোমাদের আজকের ক্লাস এতটুকুই, এখানে আমি সমাপ্ত করতেছি। আমার খুব ভালো লাগতো যদি আমি রাসায়নিক বন্ধন পুরোটা তোমাদেরকে ফ্রিতে পড়াই দিতে পারতাম, বাট দেখি যদি আমরা ইন কেস যদি টাইম শিডিউল ম্যানেজ করতে পারি। আমার মানে ধরো যে অ্যাডমিশন, এইচএসসি অনেক প্রেশার থাকে আর কি, তো যদি টাইম স্কেডিউল আমার মিলে তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের এই যে পরের পার্টটুকু আছে এগুলো ইনশাল্লাহ কোনো একদিন ফ্রিতে পড়াই দিব তোমাদের, ঠিক আছে? ওকে, আর আরেকটা কথা তোমাদেরকে একটু ছোট্ট করে বলি এখানে, সেটা হচ্ছে যে ভাইয়ের ক্লাসের যে আজকে যতটুকু পড়াইলাম এতটুকুর ক্লাস নোট তোমরা চাইলে আমাদের বন্দিপাঠশালায় সাবমিট করতে পারো। বন্দিপাঠশালার যে স্কুল গ্রুপটা আছে সেই স্কুল গ্রুপে আজকের ক্লাসের নোটটা সাবমিট করবা, একই সাথে ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটাও জানাইতে পারো। যদিও একটা প্রথম ক্লাস ছিল তোমাদের সাথে আমার, তো ইউজুয়ালি মানুষজন আমাকে এইচএসসিতে অ্যাডমিশনে দেখা অভ্যস্ত, অনেক স্টুডেন্ট এই লাইভের মধ্যে চলে আসছে যারা অ্যাডমিশনের শিক্ষার্থী ছিল। তো যাই হোক, সো তোমাদের সাথে আমার প্রথম জার্নি আজকে শুরু, তো এই জন্য আমি খুব বেশি প্রেশার দিতেছি না তোমাদেরকে। আজকে আসলে বেসিক্যালি তোমাদের সাথে আমার কথা বলতেই ভালো লাগতেছে। সো নেক্সট যেদিন দেখা হবে ইনশাল্লাহ ওই দিন আরও অনেক বেশি পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? সো ক্লাসটা কেমন লাগলো তোমাদের এটা আমাদের বন্দিপাঠশালা স্কুল গ্রুপে তোমরা জানিয়ে দিও, ওইখানে তোমাদের নোটটা সাবমিট করবা, নোট সহ সাবমিট করবা। অ্যান্ড 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 হচ্ছে আমি তোমাদেরকে চাইলে অনেকগুলো হোমওয়ার্ক দিতে পারি, বাট আমার মনে হয় আমি যেই হোমওয়ার্কই দিব তোমরা ইনশাল্লাহ পারবা, তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? তারপর আমি কিছু হোমওয়ার্ক তোমাদের একটু দিয়ে দেই তোমাদের কাছে। আমার কোয়েশ্চেন হচ্ছে এইখান থেকে, তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে যে এরকম, যে ধরো তোমাকে বললাম IF7 এরকম একটা যৌগ, IF7 যৌগে আচ্ছা থাক, তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা এটা বের করবা, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। ওকে, যোজনী কত? ফ্লোরিনের যোজনী কত? যোজনী ইকুয়াল টু হোয়াট? ক্লোরিনের যোজনী কত? এই দুইটা, ফ্লোরিনের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, ঠিক আছে? মানে একদম যতগুলো হওয়া সম্ভব সবগুলাই, কত কত হওয়া সম্ভব, ফ্লোরিনের জন্য কত হওয়া সম্ভব, ক্লোরিনের জন্য কত কত হওয়া সম্ভব। ওকে, এইটা কিন্তু মাস্ট, যোজনী কত এইখান থেকে। তারপরে তোমরা হচ্ছে ক্লোরিনেরটা অলরেডি বের করে ফেলছো, তো ফ্লোরিনেরটা কত এটা তোমরা বের করবা। হ্যাঁ, এরপর আমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ধরো আয়োডিন, আচ্ছা ব্রোমিন এবং আয়োডিন,
ব্রোমিনের যোজনী কত, এটাও তোমরা বের করবা, এটাও তোমাদের কাজ। ইলেকট্রন বিন্যাস করে তারপর বের করবা ব্রোমিনের যোজনী কত। এবং আমার কোশ্চেন হচ্ছে Br5A, Br ব্রোমিন, আচ্ছা দরকার নাই, IF 3-তে ব্রোমিনের সুপ্ত যোজনী কত, সুপ্ত যোজনী কত, ঠিক আছে? এইগুলো তোমরা একটু করবা। BrF3-তে ব্রোমিনের সুপ্ত যোজনী কত, এইটা করবা। আর তেমন কিছু তোমাদের জন্য কি দরকার নাই। আচ্ছা এই কয়েকটা, এই ছোট ছোট দুইটা জিনিস, এই ছোট ছোট দুইটা জিনিস তোমরা নিজেরা করে ফেলো, ঠিক আছে? এগুলো তোমরা একটু করে আমাদের বন্দিবাসাল স্কুল গ্রুপে সাবমিট করবা, ওকে? তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো ভাইয়া। আজকের মতো এতটুকুই, বিদায়। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট দিন কোনো একদিন অন্য কোনো একটা ক্লাসে। আর পাওয়ার প্লে প্রোগ্রামে তোমাদের সবার সাথে দেখা হবে, যারা SSC 25 ব্যাচের আছো তোমাদের ইনশাল্লাহ পাওয়ার প্লে জার্নিটা এবার বেস্ট অফ দ্য বেস্ট হবে, ওকে? সো তোমাদের ইনশাল্লাহ প্রিপারেশনকে শতভাগ নিয়ে যাওয়ার জন্য, তোমার জন্য পরীক্ষাতে 100-তে 100 অ্যান্সার করতে পারো, তার জন্য যতটুকু করা লাগে, যত বেসিক থেকে পড়ানো লাগে, যত অ্যাডভান্স পর্যন্ত যাওয়া লাগে, সব আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পাওয়ার প্লে প্রোগ্রামে। আল্লাহ হাফেজ।